আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি। সৌরভ ভাই বলছে আমার কথা, তো এটুকুই পরিচয়। আমি হচ্ছে এমআইএসটি তে পড়তেছি, নিউক্লিয়ার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্স আর স্ট্যান্ডার্ড মডেলের জগৎ। তো আমাদের যে আজকের টপিকটা মানে পার্টিকেল ফিজিক্স রিলেটেড স্ট্যান্ডার্ড মডেল, তো এখানে আমাদের কিছু টপিক আমরা আজকে কভার করব এই টোটাল আলোচনায়। এর মধ্যে ফার্স্ট যেটা, এটা আমরা বেসিক একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, যে হচ্ছে পার্টিকেল ফিজিক্স কি, এটার মানে শুরুটা কোত্থেকে হয়েছে ফিজিক্সে। তারপর হচ্ছে আর্লি ইউনিভার্স এবং প্রোডাকশন অফ পার্টিকেলস নিয়ে, যে মানে আর্লি ইউনিভার্সে মানে কোন সময়ে পার্টিকেল গুলো প্রোডাকশন হলো, এরপরে হায়ার যে মানে হেভি অ্যাটম গুলো এগুলো কোত্থেকে আসতেছে। তারপর হচ্ছে ইন্টারঅ্যাকশনের টাইপ, যে হচ্ছে পার্টিকেল গুলো আমাদের মানে কয় রকমের ইন্টারঅ্যাকশন দেয়। আর তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল, আর হচ্ছে ক্লাসিক্যাল মানে ক্লাসিফিকেশন এলিমেন্টারি পার্টিকেলস এর, যে কি ধরনের পার্টিকেল হয়, স্ট্যান্ডার্ড মডেলটাই বা কি। তারপর হচ্ছে একটা ইকুয়েশন নিয়ে একটু আলোচনা করবো, যেটা পার্টিকেল ফিজিক্স এর মানে একদম শুরুর দিকে একটা ইকুয়েশন, মানে যেটা হচ্ছে আমাদের পার্টিকেলের বিহেভিয়ার বা হচ্ছে পার্টিকেলের যে রেঞ্জ, এটা নিয়ে আলোচনা করছিল। আর হচ্ছে রেঞ্জ অফ নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স স্পেসিফিকলি। তারপর হচ্ছে ফেইনম্যান ডায়াগ্রামের একটা শর্ট ইন্ট্রোডাকশন, আর ভার্চুয়াল পার্টিকেল নিয়ে একটু আলোচনা। এরপর হচ্ছে সিপিটি থিওরাম, এটা একটা পার্টিকেল ফিজিক্সের কোর একটা থিওরামের মধ্যে পড়ে, হোল ফিজিক্সে আর কি, মানে শুধু পার্টিকেল ফিজিক্স না। তারপর হচ্ছে এন্টি পার্টিকেলস, এটার নাম আমরা প্রায় শুনছি, অনেক জায়গায় পপ লেভেলে খুবই এটার আলোচনা আছে, আর মুভিগুলোতেও, সায়েন্স ফিকশন মুভিগুলা। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড মডেলের বিয়ন্ডে কিছু আছে কিনা। এর মধ্যে আমরা গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি আর হচ্ছে থিওরি অফ এভরিথিং নিয়ে একটু আলোচনা করব শর্টে। আর বিভিন্ন ধরনের পার্টিকেল অ্যাক্সিলারেটর সম্পর্কে জানবো, 3টা থেকে 4টা। আর হচ্ছে আমার লাস্টে হচ্ছে আমার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে একটু শর্টে আলোচনা। এই তো টোটালি 11টা টপিক নিয়ে আমরা আলোচনা করব, অনেকগুলা টপিক, মূলত 11টা, 1 ঘন্টা টাইম। আচ্ছা, তাহলে শুরু করি। তো শর্ট ইন্ট্রোডাকশনের জন্য যদি বলি, যে পার্টিকেল ফিজিক্স হচ্ছে মানে ফিজিক্সের সেই শাখা যেখানে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল নিয়ে আলোচনা করি, যে আমাদের ইউনিভার্স, মানে ইউনিভার্সের বেসিক ফান্ডামেন্টাল যে কনস্টিটিউয়েন্টস, যে কি কি দিয়ে আমাদের ইউনিভার্সের মানে ম্যাটার, এনার্জি বা হচ্ছে ফিল্ড, এগুলা বিহেভ করে, মূলত ইউনিভার্সে কি দিয়ে তৈরি, এটা মানে মূল আলোচনা পার্টিকেল ফিজিক্সের। আর হচ্ছে এদের মধ্যে ইন্টারঅ্যাকশন বা ফোর্স, এটা হচ্ছে আমার পার্টিকেল ফিজিক্সের মূল যে বেসিক ডেফিনেশন, এটা যে ফিজিক্সের যে শাখা আমাদের পার্টিকেল নিয়ে আলোচনা করে। আর এর যে শুরু, এটা প্রায় ধরেন মূলত যীশু খ্রিস্টের জন্মেরও আরো ধরেন মানে 600 বছর আগে থেকে আলোচনা হইতেছে। যে মূলত তখন তো আমরা পড়ছি যে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যে 2টা ক্যাম্প ছিল, যে অ্যারিস্টটল আর হচ্ছে ডেমোক্রিটাস। তো অ্যারিস্টটল বলতেছে যে তুমি হচ্ছে ম্যাটারে ভাঙতে থাকো, ভাঙতে থাকলে এটার মানে এই ভাঙা মানে পটেনশিয়ালি এটা তুমি হচ্ছে ইনফাইনাইটলি ভাঙতে পারবা। কিন্তু ডেমোক্রিটাস বলতেছে যে না, যে অ্যাটম রে মানে ম্যাটারে তুমি হচ্ছে ইনফাইনাইটলি ভাঙতে পারবা না, ভাঙতে ভাঙতে একটা সময় একটা বিন্দুতে এসে পৌঁছবা, বা একটা লাস্ট একটা পয়েন্টে এসে পৌঁছবা যেটারে আর ভাঙতে পারবা না। তো সেটার নাম দিচ্ছে ডেমোক্রিটাস অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে যেটা ভাঙা যায় না আর কি। তো বোথ ক্যাম্প হচ্ছে এখনো এক্সিস্ট করে, এখনো হচ্ছে মানে সায়েন্স ফুললি আমাদের অ্যান্সারটা দেয় নাই যে আসলে ম্যাটারে ইনফাইনাইটলি মানে ভাঙা যায় কিনা, বা হচ্ছে এর আদৌ কোনো শেষ পয়েন্ট আছে কিনা। তো এই হচ্ছে মানে মূল মানে ওভারভিউটা, যে ফিলোসফি অফ পার্টিকেল ফিজিক্স, যে 2টা ফিলোসফি এখনো এক্সিস্ট করতেছে। আচ্ছা, আর মডার্ন যে হচ্ছে ডেভেলপমেন্ট এখন আপাতত হচ্ছে মানে পার্টিকেল ফিজিক্স যেখানে এসে পড়ছে, সেটা হচ্ছে কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স আর হচ্ছে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স। এই 2টাই হচ্ছে আমাদের মানে পার্টিকেল ফিজিক্সের আর কি শাখা। তো এটা হচ্ছে একদম মডার্ন ডেভেলপমেন্ট, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে জানবো। এখানে আমি পাশে একটা ছবি দিছি, যে এই ছবিটা সম্পর্কে আমরা অনেকে জানি, যে রাদারফোর্ডের একটা এক্সপেরিমেন্ট ছিল। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে ধরেন যে মানে 2টা গাড়ি আছে, 2টা গাড়ি, আমি আসলে জানতে চাইতেছি যে এই গাড়ি 2টা কি দিয়ে তৈরি। তো সবচেয়ে ইজিয়েস্ট যে ওইটা, সেটা হচ্ছে 2টা ক্র্যাশ করাই দিই। 2টা যদি ক্র্যাশ করাই তাহলে হচ্ছে মানে একটা মানে ক্র্যাশ করলে কি হবে, যে এর যে কম্পোজিট যে মানে পার্টিকেল গুলো আছে, বা হচ্ছে কম্পোজিট যে জিনিসগুলো, যেমন চাকা, ইঞ্জিন, এগুলা কি মানে ভাঙে বেরোয় আসবে আর কি।
তো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যে আমরা পার্টিকেল ফিজিক্সে পার্টিকেল কোলাইড করি বা স্ক্যাটার করা। এই স্ক্যাটার করে আমরা আসলে দেখতে চাই যে পার্টিকেলের ধরনটা কেমন বা পার্টিকেলটা হচ্ছে কি দিয়ে তৈরি, এটা আদৌ মানে কিছু দিয়ে তৈরি কিনা, এটার ভিতরে কিছু আছে কিনা। তো রাদারফোর্ডের এই স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা এটা আসলেই মানে অনেকটা মানে কি বলে টার্নিং পয়েন্ট ছিল, যে এইভাবে আমরা আসলে জানতে পারি যে একটা পার্টিকেল কি দিয়ে তৈরি। আচ্ছা, সেকেন্ড ইন্ট্রোডাকশন যেটা হচ্ছে আমাদের বেসিক যেটা জানতে হবে ফিজিক্সে, কিছু জিনিস হচ্ছে কনজার্ভ থাকে সবসময়। এটা আমরা কেন পড়ি, কারণ হচ্ছে ধরেন মানে কনজার্ভ কোয়ান্টিটি গুলো যদি আমরা জানি তাহলে হচ্ছে এটা আমরা ল হিসেবে ইউজ করে আমাদের ক্যালকুলেশনে আমাদের ইজি হয়। তো ইউনিভার্সে কিছু জিনিস হচ্ছে মানে কনজার্ভ হিসেবে থাকে, মানে সায়েন্স মানে ফিজিক্স যেটা আমরা বলতেছে। তো এদের মধ্যে কোয়ান্টাম লেভেলে যে জিনিসগুলো সবসময় কনজার্ভ থাকে এগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বারস। কিছু কিছু কোয়ান্টাম নাম্বারের নাম আমরা শুনছি এর আগে, হচ্ছে ওই যে ইয়ের ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে পড়ছিলাম যে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, তারপর স্পিন কোয়ান্টাম নাম্বার। তেমন পার্টিকেল ফিজিক্সে মূলত 3 ধরনের কনজার্ভ কোয়ান্টিটি আছে। আমি যদি একটু লিখি, হচ্ছে 3 ধরনের কোয়ান্টাম নাম্বার আসলে মানে পার্টিকেল ফিজিক্সে ডিল করা হয়। একটা হচ্ছে ফার্স্ট, যেটা এটা হচ্ছে চার্জ। তো চার্জটা সবসময় কনজার্ভ থাকবে রিঅ্যাকশনের আগে আর পরে। সেকেন্ড হচ্ছে যে কোয়ান্টাম নাম্বারটা সেটা হচ্ছে ব্যারিয়ন নাম্বার বলে এটাকে। আর থার্ড যেটা সেটা বলা হচ্ছে ল্যাপটন নাম্বার। আচ্ছা, এটা একটা নাম্বার। আচ্ছা, ব্যারিয়ন নাম্বারটা কি? যখন হচ্ছে আমরা সামনে ক্লাসিফিকেশনটা পড়বো এটা নাম্বারটা আমরা বলবো যে এটা ব্যারিয়ন নাম্বার বলতেছি, ল্যাপটন নাম্বার বলতেছি। তো মূলত 3টা নাম্বার সবসময় মানে পার্টিকেল ফিজিক্সে কনজার্ভ থাকে। যদি কোনো জায়গায় ভায়োলেট করে তাহলে হচ্ছে ফিজিক্সের যে মানে মডার্ন যে পার্টিকেল ফিজিক্সের যে ভিউ এটা চেঞ্জ হবে। তো আমরা অনেক মানে আনএক্সপ্লেইন কিছু ফিনোমেনা আছে, ওগুলার হচ্ছে জন্য দায়ী অনেক সময় বলা হয় যে হচ্ছে হয়তো বা ল্যাপটন নাম্বার মানে কনজার্ভ থাকতেছে না বা ব্যারিয়ন নাম্বার কনজার্ভ থাকতেছে না, এরকম। এরপরে যে কনজার্ভ কোয়ান্টিটিটা আছে এটা হচ্ছে এনার্জি আর মোমেন্টাম। এটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সেও পড়ছি যে ইন্টারমিডিয়েটে বা হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সবসময় পড়ি যে হচ্ছে এনার্জি কনজার্ভ থাকে একটা মানে ক্লোজ সিস্টেমে, মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকবে ইনিশিয়াল কলিশনে আর হচ্ছে ফাইনাল কলিশন, মানে ইনিশিয়াল পর্যায়ে ফাইনাল পর্যায়ে একটা কলিশনের 2 পর্যায়ে হচ্ছে এই 2টা কোয়ান্টিটি সবসময় কনজার্ভ থাকবে। তো কনজারভেশনের যে মানে কনজারভেশনের যে ফান্ডামেন্টাল যে জিনিসটা এটা আমরা বলি হচ্ছে মানে সিম্পল কোশ্চেন যে হচ্ছে কেন এরা কনজার্ভ থাকে, মানে এনার্জি আমার কেন কনজার্ভ থাকতে হবে বা হচ্ছে মোমেন্টাম কেন কনজার্ভ থাকতে হবে, আসলেই কি সবসময় কনজার্ভ থাকে? তো এনার্জি আর মোমেন্টামের ক্ষেত্রে যদি বলি আসলে না, অনেক সময় এনার্জির কনজারভেশনও ভায়োলেট করে, মোমেন্টামের কনজারভেশনও ভায়োলেট করতে পারে, যদি না একটা স্পেসিফিক কেস হচ্ছে ভায়োলেট করা হয়। এটা আমরা বলি হচ্ছে নয়দার্স থিওরাম। তো নয়দার্স থিওরাম বলে যে হচ্ছে, আমি সিম্পলি বলি যে যদি বলা হয় যে কোন একটা সিস্টেম কোন একটা পার্টিকুলার সিমেট্রি মাইনে চলতেছে, যেমন ধরি যে হচ্ছে মানে ধরেন আজকে হচ্ছে গাছ থেকে হচ্ছে আপেল পড়তেছে, কালকেও পড়ছে, রাত্রেও পড়ছে, দুপুরেও পড়ছে। তো এটাকে নয়দার বলবে হচ্ছে টাইম সিমেট্রিক, মানে হচ্ছে একটা সিস্টেম হচ্ছে টাইমের সাথে সাথে ভেরিয়েট করে না। তো নয়দার বলতেছে যে হচ্ছে যদি কোনো সিস্টেমে টাইম ট্রান্সলেশনাল সিমেট্রিটা থাকে তাহলে হচ্ছে ওই সিস্টেমে এনার্জিটা সবসময় কনজার্ভ থাকবে। তো আচ্ছা, সবসময় কি টাইম ট্রান্সলেশনাল সিস্টেম আমরা পাই না? আমরা আসলে পাই না। এই টোটাল ইউনিভার্সের ক্ষেত্রে যদি চিন্তা করি, এই হোল ইউনিভার্সের আসলে মানে টাইম ট্রান্সলেশনাল সিমেট্রিটা থাকে না। তো দেখা যায় যে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে মানে ইউনিভার্স থেকে কিছু এনার্জি হচ্ছে মানে কোন একটা সিস্টেমে মানে ইউনিভার্সের একটা পোর্শনে একটা এনার্জি মানে কোয়ান্টিটি এটা হচ্ছে কনজার্ভ থাকতেছে না। অনেক সময় এমন হয় যে ধরেন একটা দূরের কোনো স্টার থেকে লাইট আসতেছে, তো এটা হচ্ছে লাইট আসার সময় আমার এনার্জি হারায়, ওটা মানে স্পেস এক্সপ্যান্ড করে তো সেই জন্য। কিন্তু এই এনার্জিটা যে হারাইলো, এই এনার্জিটা গেল কোথায়? তো মানে এটার কোনো অ্যান্সার নাই, কারণ হচ্ছে মানে এই ক্ষেত্রে এনার্জি কনজার্ভ থাকবে না। নয়দার্স থিওরাম বলে যে হচ্ছে যদি মানে ইউনিভার্সটা হচ্ছে সবসময় সেম থাকতো তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে মানে ইউনিভার্সে এনার্জি কনজার্ভ থাকতো। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মানে মানে ইউনিভার্স সবসময় মানে সেম না, ইউনিভার্সের ভিতরে ইভলভ করে জিনিসপাতি আর ইউনিভার্সের এক্সপেনশন হইতেছে সবসময়, তো হচ্ছে টোটাল ইউনিভার্সের ক্ষেত্রে আমরা মানে এনার্জি কনজারভেশনটা লাগাইতে পারবো না। আর এটা স্পেসিফিকলি বলে দেওয়া ভালো যে হচ্ছে মানে ক্লোজড সিস্টেমে হচ্ছে এনার্জি কনজার্ভ থাকে, ওপেন সিস্টেমের ক্ষেত্রে থাকে না।
মোমেন্টামের ক্ষেত্রে সেম। মোমেন্টামের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ট্রান্সলেশনাল সিমেট্রি যেগুলোতে থাকবে শুধুমাত্র ওইখানে মোমেন্টাম কনজার্ভ থাকবে। ধরেন যে হচ্ছে সিম্পল যে স্পেসের সব জায়গায় হচ্ছে সেম, যদি এমন হয় যে হচ্ছে মানে স্পেস হচ্ছে মানে এবড়ো থেবড়ো উঁচা নিচা, ওই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মানে মোমেন্টাম কনজার্ভ থাকবে না। তো আমরা এটা পড়ছিলাম হচ্ছে ইন্টারমিডিয়েটে বলা ছিল এইভাবে যে যদি মানে অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স ছাড়া অন্য সকল ফোর্স যদি কোনো সিস্টেমে মানে না দেওয়া হয়, শুধুমাত্র অ্যাকশন আর রিঅ্যাকশন থাকলেই শুধুমাত্র হচ্ছে মোমেন্টাম কনজার্ভ থাকবে। ওই ক্ষেত্রে যদি বাইরে থেকে ধরেন আমি যদি গ্র্যাভিটি ইনক্লুড করে দিই একটা সিস্টেমের মধ্যে, বা হচ্ছে অন্য কিছু ইনক্লুড করি, অন্য কোনো ফোর্স বাইরে থেকে, তাহলে ওই ক্ষেত্রে ওই ভিতরের সিস্টেমের মোমেন্টাম কনজার্ভ থাকবে না। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে আইডিয়াল কেসে আমরা ধরে নিই যে এনার্জি কনজার্ভ, মোমেন্টাম কনজার্ভ, আর হচ্ছে কোয়ান্টাম নাম্বারস হচ্ছে কনজার্ভ। তো আচ্ছা, আমার কথা কি বোঝা যাইতেছে বা হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি হচ্ছে একবারে কোশ্চেন নিব না, মানে আলোচনার মধ্যে যদি কোশ্চেন উঠে আমরা হচ্ছে কোশ্চেন গুলো করবো, কারণ এটা তো আড্ডা দিতেছি, মানে ক্লাস নিতেছি না আমি অবভিয়াসলি। তো হচ্ছে মানে যদি কারো কোশ্চেন থাকে স্পেসিফিক কোনো পয়েন্টে, ওই পয়েন্টে আমরা কোশ্চেনটা করে দিব। শক্তি সংরক্ষণশীলতা নীতি, এটা নিয়ে একটু কিছু বলেন তো। এটা কি ক্লাসিক্যাল মেকানিক্স, এটা কোয়ান্টাম মেকানিক্স কি এটা ভায়োলেট করে শক্তি সংরক্ষণশীলতা? না, শুধু কোয়ান্টাম মেকানিক্স না, এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সও ভায়োলেট করবে যদি হচ্ছে ওই যে টাইম ট্রান্সলেশনাল সিমেট্রিটা যদি না থাকে। যেমন হচ্ছে মানে কসমোলজিক্যাল স্কেলে আমি যে বললাম যে হচ্ছে ধরেন যে ইয়ের ক্ষেত্রে ওই যে লাইটের যে হচ্ছে প্রোপাগেশনের কথাটা বললাম, যে একটা দূরের স্টার থেকে লাইট আসতেছে আর স্পেস হচ্ছে এক্সপ্যান্ড করতেছে। তো এটা আমরা বলি হচ্ছে কসমোলজিক্যাল রেডশিফট, যে হচ্ছে মানে কসমিক যে এক্সপেনশনটা আছে, এই এক্সপেনশনের কারণে লাইটের হচ্ছে রেডশিফট হয়ে গেল। তো রেডশিফট হলে হচ্ছে লাইটের কিছু এনার্জি হারায়, কারণ আমরা জানি যে এনার্জি হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, আর যদি ফ্রিকোয়েন্সি যদি কমে যায় তাহলে হচ্ছে লাইটের হচ্ছে এনার্জি কমে যাবে। তো এনার্জিটা যে কমলো, এই এনার্জিটা কই গেল? তো এইটার আসলে মানে এইখানে আসলে এনার্জির একটা ভায়োলেশন হইতেছে কনজারভেশন। বুঝছি কি জিনিসটা? ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স সব জায়গায় এটা ভায়োলেট করতে পারে, তাই হ্যাঁ ভায়োলেট করতে পারে যদি হচ্ছে মানে টাইম ট্রান্সলেশনাল সিমেট্রিটা না থাকে। সিমেট্রিটা একটু বেসিক জিনিসটা বললে ভালো হতো। সিমেট্রিটা হচ্ছে যে মানে একটা সিস্টেম সব সময়ই ধরেন হচ্ছে সেম, মানে হচ্ছে আমি আজকে দেখলাম হচ্ছে আপেল পড়তেছে, কালকেও দেখছি আপেল পড়তেছে। যদি এমন হইতো যে হচ্ছে আজকে আপেল পড়ছে কিন্তু কালকে হচ্ছে পড়ে নাই, তাহলে ওই ক্ষেত্রে আমি আর এনার্জি কনজারভেশন লাগাইতে পারবো না। বা হচ্ছে ধরেন আজকে দেখলাম ইউনিভার্স হচ্ছে ধরেন 46 বিলিয়ন লাইট ইয়ার্স ডায়ামিটারে, কালকে দেখলাম হচ্ছে 46 হচ্ছে বড়, ঠিক আছে? ওই ক্ষেত্রে হচ্ছে মানে আমি কনজারভেশন লটা খাটাতে পারবো না। বা হচ্ছে স্পেসিফিকলি যদি বলি যে ওপেন সিস্টেমে হচ্ছে এনার্জি কনজার্ভ থাকবে না। ইউনিভার্সটা আমরা ওপেন ধরে নিই, ইউনিভার্স কিন্তু ক্লোজ সিস্টেম না, ইউনিভার্স হচ্ছে ওপেন সিস্টেম ধরে নিই বা আইসোলেটেড সিস্টেম ধরে নিই। তো ওই সিস্টেমের ক্ষেত্রে এনার্জি কনজার্ভ থাকবে না। এটা অত ইম্পর্টেন্ট না, আমি আসলে বলতেছি যে মানে পার্টিকেল ফিজিক্স এমনি হচ্ছে মানে আমরা ধরে নিই যে এনার্জি কনজার্ভ, কিন্তু আমি বলতেছি এটার কিছু মানে ভেরিয়েশন থাকতে পারে, অনেক সময় এনার্জি কনজার্ভ থাকে না, এটা ভায়োলেট হইতে পারে, এটাই আর কি। সিমেট্রি মানে সবসময় সমান থাকে কথা। টাইম ট্রান্সলেশনাল সিমেট্রিটা আর কি, মানে সবসময় টাইমের রেসপেক্টে সিস্টেমটা সেম আছে, এই জিনিসটা। জি, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এরপর হচ্ছে ইউনিভার্স শুরু হয়েছে বিগ ব্যাং থেকে। এটা হচ্ছে আমরা মানে মডার্ন সায়েন্স আমাদের বলতেছে যে মডার্ন যে হচ্ছে মানে মডেলটা আমাদের বিগ ব্যাং এর হচ্ছে ইউনিভার্সটা সবসময় মানে একটা সময় একটা পয়েন্টে ছিল, এরপর থেকে হচ্ছে মানে স্পেসে এক্সপ্যানশন হয়েছে। তো এই টোটাল হিস্ট্রিটা যে 13 বিলিয়ন বছরের হিস্ট্রিটা, এটা যদি আমরা মানে ডিভাইড করি, একদম ইনিশিয়ালি ছিল হচ্ছে মানে একটা পয়েন্টে, এটা আমরা সিঙ্গুলারিটি বলি। এরপরে হচ্ছে এই সিঙ্গুলারিটির হচ্ছে ইনফ্লেশন হয়েছে বা হচ্ছে মানে এক্সপেনশন আর কি। ফার্স্ট যে পার্টিকেল গুলো প্রডিউস হয়েছিল এগুলো প্রায় 1 মাইক্রো সেকেন্ডের মধ্যে প্রডিউস হয়েছে। এই যে সময়টা, এই টাইম স্কেলটা অনেকটা হচ্ছে মানে পুরোপুরি এখন ম্যাচিউরড না, মানে আমরা এখন হচ্ছে টোটালি জানি না যে আসলে এই সময় কি হয়েছে বা হচ্ছে মানে কোন কোন ইন্টারেকশন আসলে হয়েছিল। যে হচ্ছে মানে বিভিন্ন মডেল আছে ঠিক, কিন্তু স্পেসিফিকলি শিওরলি আমরা এখনো জানি না আসলে মানে কোন প্রক্রিয়াতে মানে পার্টিকেল গুলো প্রোডাকশন হয়েছে। এরপর হচ্ছে ফার্স্ট নিউক্লিয়াই গুলো ফর্ম হয়েছে যখন হচ্ছে ইউনিভার্স কুল ডাউন হয়েছে। তারপর মানে
কুল ডাউন মানে এক্সপেনশন হইতেছে, তো একটা সিস্টেম হচ্ছে এক্সপ্যান্ড করলে তো হচ্ছে এর টেম্পারেচার কমবে। তো টেম্পারেচার কমলে এদের যে হচ্ছে মানে পার্টিকেল গুলার যে মানে গতিশক্তি ছিল এটা কমছে আস্তে আস্তে, কমার পরে মানে একটা পার্টিকেলের সাথে একটা পার্টিকেল আর কি মানে বাইন্ড হয়েছে এই সময় প্রথম 3 মিনিটে। তারপর হচ্ছে ফার্স্ট লাইট ফর্ম হয়েছে। লাইট ফর্ম হয়েছে মানে হচ্ছে যখন ফার্স্ট অ্যাটম গুলো যখন ফর্ম হলো, অ্যাটম গুলো ফর্ম হলে আমরা জানি যে হচ্ছে আপার শেল থেকে যখন হচ্ছে ইলেকট্রন গুলা নিচের দিকে আসে তখন হচ্ছে মানে গামা বা হচ্ছে সরি মানে এক্স রে বা হচ্ছে কোনো একটা লাইট হচ্ছে ইমিট করে। তো এই সময় আর কি ফার্স্ট লাইট গুলা ফর্ম হয়েছে। এরপর হচ্ছে ফার্স্ট স্টার গুলো আসছে হচ্ছে 200 মিলিয়ন বছর পর। তারপরে গ্যালাক্সি, তারপর হচ্ছে আজকে বর্তমান ইউনিভার্স। এটা হচ্ছে মানে টোটাল যদি হিস্ট্রিটা আমি বলি। আচ্ছা, তো 13 বিলিয়ন বা 14 রাফলি 13.7 আর কি 13.7 বিলিয়ন বছরের মধ্যে হচ্ছে টোটাল যে মানে ইলেকট্রন, প্রোটন, কোয়ার্ক, ফোটন এগুলো আর কি মানে একটা স্যুপ মানে ফরমেশন আকারে মানে ছিল সবগুলো মানে খুবই হাই টেম্পারেচারে। এরপরে আস্তে আস্তে কুল ডাউন হয়। কুল ডাউন হওয়ার পরে ফার্স্ট বাইন্ডিং এনার্জির সাথে মানে ধরেন যে একটা অ্যাটমের সাথে বা একটা পার্টিকেলের সাথে একটা পার্টিকেল যখন এক হবে এদের তো একটা অবশ্যই বাইন্ডিং এনার্জি থাকবে। তো যখন হচ্ছে টেম্পারেচারটা বাইন্ডিং এনার্জি চেয়ে কম হয়ে গেছে মানে হচ্ছে এখন পার্টিকেল গুলো লাগতে পারবে একসাথে, অনুকূলে আসছে, তখন হচ্ছে আমাদের ফার্স্ট যে নিউক্লিয়াই এটা ফর্ম হয়েছে। এটা হচ্ছে ডিউটেরিয়াম, মানে একটা প্রোটনের সাথে একটা নিউট্রন ফর্ম হয়েছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে নিউক্লিয়াস ইউনিভার্সের, এটা হচ্ছে ডিউটেরিয়াম। আর হেভি যে নিউক্লিয়ার গুলো তৈরি হয় এগুলো মূলত স্টারের কোরে তৈরি হয় ফিউশনের মাধ্যমে। আর যেগুলো হচ্ছে লেড না, যেগুলো হচ্ছে আয়রনের চেয়ে আপার যেগুলা, ঠিক আছে, মানে ট্রান্সফেরাম যে এলিমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে সুপারনোভা থেকে প্রডিউস হয়। তো এটা আরেকটা কমপ্লেক্স বিষয়। মানে সুপারনোভা আর কি যদি শর্টলি বলি যে মানে স্টার হচ্ছে যখন মানে কলাপস করে তখন আর কি এটা ব্রাস্ট হয়, বিভিন্ন টাইপের সুপারনোভা হয়। আচ্ছা, তো ওইখানে অনেক প্রেসার বেশি থাকে। আপনি ফিউশনের যে প্রেসারটা মানে আসতেছে, ফিউশনটা যে প্রেসার থেকে আসছে এর চেয়ে অনেক বেশি প্রেসার থাকে সুপারনোভা গুলোতে। তো এই কারণে আর কি এর চেয়ে ফেরামের সাথে হেভি নিউক্লিয়ার গুলো প্রডিউস হয়। আচ্ছা, আর এটা হচ্ছে ডিউটেরিয়াম প্রডিউসের যে এটা মানে রিঅ্যাকশনটা নিউট্রনের সাথে প্রোটন লাগতেছে, ডিউটেরন আর গামা প্রডিউসেস। আচ্ছা, এখন হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টারি পার্টিকেলস। আমরা টোটাল রাফলি মানে ইউনিভার্সের যত মানে ভিজিবল পার্টিকেল বা হচ্ছে মানে হিউম্যান ইন্টারঅ্যাকশনে আসছে যত পার্টিকেল, এগুলো হচ্ছে আমরা রাফলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যাটার পার্টিকেল আর একটা হচ্ছে ফোর্সের পার্টিকেল বা কোয়ান্টাম ফোর্সেস। এই ম্যাটার যে পার্টিকেল আছে এগুলোর আরেকটা নাম আছে, এগুলোর হচ্ছে ফার্মিয়ন। আর কোয়ান্টাম অফ ফোর্স যেগুলো আছে এগুলোর বলা হচ্ছে বোসন। তো ফার্মিয়ন হচ্ছে এই যে এনরিকো ফার্মি, এক সায়েন্টিস্ট, ওনার নামে হচ্ছে নামকরণ গুলা করছে। আর বোসন হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানী আমাদের সত্যেন বোস, ওনার নামে। আচ্ছা, তো ম্যাটার পার্টিকেল গুলার হচ্ছে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, হ্যাড্রন আর হচ্ছে ল্যাপ্টন। হ্যাড্রন গুলো হচ্ছে যেগুলো হচ্ছে মানে ডেফিনেশন যদি দিই রাফলি, এটা হচ্ছে যেগুলো হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইন্টারঅ্যাকশন দেয়। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে যে নিউক্লিয়াসের মাঝখানে যে হচ্ছে মানে ফোর্সটা, যেটা হচ্ছে আমার নিউক্লিয়ন গুলো আটকায় রাখতেছে, প্রোটন নিউট্রন এগুলা, এটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের সাথে যেগুলো ইন্টারঅ্যাক্ট করতেছে সেগুলো বলতেছি হ্যাড্রন। আর যেগুলো হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের সাথে কোনো রকম ইন্টারঅ্যাকশন দেয় না, যেমন ইলেকট্রন বা হচ্ছে নিউট্রিনো, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ল্যাপটন। আর হ্যাড্রনটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, যেগুলো হচ্ছে দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি, এগুলোর বলা হচ্ছে মেজন। আর যেগুলো হচ্ছে তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি এগুলো হচ্ছে ব্যারিয়াম। তো একটা কোয়ার্ক দিয়ে কি কখনো প্রডিউস হয় না, মানে একটা কোয়ার্ক দিয়ে বা একটা কোয়ার্ক কি কোনো আমরা ফ্রিলি দেখতে পাই কিনা? আসলে মানে সিঙ্গেল কোয়ার্ক আসলে কোন মানে এখন অবজারভেবল না, কারণ হচ্ছে আমরা যতগুলা মানে পার্টিকেল মানে লোয়েস্ট পাইছি যে দুইটা কোয়ার্ক আছে একসাথে, যখন হচ্ছে আপনি এই কোয়ার্কটাকে আলাদা করতে নেবেন তখন যে এনার্জিটা আপনার দিতে হয়, মানে একটা কোয়ার্ক ধরেন একটা কোয়ার্কের সাথে লাইগাস, তো একটা কোয়ার্কে যখন আমি আলাদা করব যে এনার্জিটা দিতে হয় ওই এনার্জিটা হচ্ছে আবার ওই আরেকটা কোয়ার্কে ফর্ম করে, মানে যে E=mc² ফর্মুলা, যে আমি যতটুকু এনার্জি দিতেছি একটা কোয়ার্কে বের করে আনতে, ওই সেম এনার্জিটা আবার লাগে হচ্ছে আরেকটা কোয়ার্কে ফর্ম করতে। তো যখনই আপনি একটা কোয়ার্কে আর কি বের করে দিলেন তখন হচ্ছে সাথে সাথে আরেকটা কোয়ার্ক আর কি প্রডিউস হয়ে যায়। তো আমরা আসলে সিঙ্গেল কোয়ার্ক আসলে এখনো অবজারভেশনে পাইনি, বা যদি হয়ও
হইতে পারে এটা অনেক কম সময় ধরে প্রডিউস হয়ে থাকে। তো এই জন্য পার্টিকেল কোলাইডার গুলাতে এখন হচ্ছে আমরা মানে সিঙ্গেল কোয়ার্কের মানে অবজারভেশন আর কি আসে নাই। আর ব্যারিয়ন হচ্ছে যেগুলো হচ্ছে 3টা কোয়ার্ক দিয়ে তৈরি। ব্যারিয়নের মধ্যে আছে ধরেন প্রোটন, তারপর হচ্ছে নিউট্রন, এগুলো হচ্ছে 3টা কোয়ার্ক দিয়ে তৈরি থাকে। আর এই যে এখানে কোয়ার্কের একটা শর্ট আলোচনা আছে, আমরা সামনে আরো জানবো। তো এটা হচ্ছে রাফলি আমাদের মানে ক্যাটাগরাইজেশনটা। আর ফোর্স অফ মানে ফোর্সের কোয়ান্টাম নিয়ে যদি বলি, যে আমাদের টোটাল 4টা ফোর্স আছে। 4টা ফোর্সের মধ্যে যে মানে যে মিডিয়েটর যে পার্টিকেল গুলো আছে, মানে এই ফোর্স গুলা মানে একটা মানে অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, দুটা চার্জ, পজিটিভ চার্জ রাখছে, এরা মাঝখানে যে রিপেল করতেছে। তো আমরা তো এমনি পড়ছি যে হচ্ছে মানে ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স যেটা বলে যে হচ্ছে মানে বলরেখা গুলা যায় হচ্ছে বিকর্ষণ করতে, বা বলরেখা তো এটা মানে ইমাজিনারি একটা জিনিস, মানে রিপ্রেজেন্টেশন করে। মানে কোয়ান্টাম মেকানিক্সে আসলে জিনিসটা কি হইতেছে, বা কোয়ান্টাম লেভেলে কি হইতেছে জিনিসটা, এটার জন্য আমরা হচ্ছে একটা মানে পার্টিকেল অ্যাসাইন করি প্রত্যেকটা ফোর্সের জন্য। ওই পার্টিকেল গুলার আমরা বলতেছি হচ্ছে বোসন। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছি? সবল নিউক্লিয়ার বলে এগুলো পার্টিকেল গুলো কিভাবে মানে ওখান থেকে কিভাবে তৈরি হয়, কিভাবে মানে এক জায়গা থেকে আরেকটা যায়, এটা একটু ক্লিয়ার না ব্যাপারটা। কোশ্চেনটা বুঝিনি। মানে বলবাহক কণাগুলো কিভাবে প্রডিউস হয়, কিভাবে একটা দুইটা ফোটনকে ধরে রাখে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওই সামনে যায় আর কি। মানে আপাতত পরিচয়গুলো বুঝছি কিনা। জি, মানে আপনি বলতেছেন যে মানে একটা পার্টিকেলের সাথে মানে আরেকটা পার্টিকেল কিভাবে মানে মধ্যে ইন্টারঅ্যাকশনটা হইতেছে, এটাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোশ্চেনটা মাথায় থাকলো। আচ্ছা, তো এখানে আর কি বিস্তারিত লেখা আছে যে ম্যাটার পার্টিকেল গুলা এখানে আমরা কোয়ার্ক আর ল্যাপটন হিসেবে ভাগ করছি দুইটারে। কোয়ার্ক হচ্ছে টোটাল 6 রকমের হয়, 6টা ফ্লেভার বলে এগুলারে, যে ডাউন, আপ, চার্ম, স্ট্রেঞ্জ, বটম, টপ। তো আমাদের যে প্রোটনটা থাকে নিউক্লিয়াসের, এই প্রোটনে হচ্ছে 2টা আপ কোয়ার্ক থাকে আর একটা ডাউন কোয়ার্ক থাকে। এটা হচ্ছে আমার টোটাল প্রোটন। আর এখান থেকে দেখতে পারেন যে আপ কোয়ার্কের চার্জ হচ্ছে 2/3। আর তাহলে 2টা আপ কোয়ার্ক, তাহলে 2/3 যোগ হবে। আর হচ্ছে ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। তো টোটাল হচ্ছে 1। আর নিউট্রনের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে 2টা ডাউন কোয়ার্ক থাকে আর হচ্ছে একটা আপ কোয়ার্ক থাকে। তো এখানে হচ্ছে 2/3 আর হচ্ছে -1/3 তো টোটাল হচ্ছে এটা চার্জহীন। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে আমরা পড়ছিলাম যে চার্জের সর্বনিম্ন যে মানে কোয়ান্টাটা, সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান। কোয়ান্টাইজেশন অফ চার্জে আমরা পড়ছিলাম যে মানে সবসময় চার্জ হবে এমন ভাবে যে এটা যাতে ইলেকট্রনের মাল্টিপল ইন্টিজার হিসেবে থাকে ইলেকট্রনের চার্জে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা ভায়োলেট করতেছে, কারণ একটা আপ কোয়ার্কের চার্জ থাকে হচ্ছে 2/3 অফ এ ইলেকট্রন। ইলেকট্রনের যে চার্জ আছে এটা হচ্ছে এটা 2/3 থাকে হচ্ছে আপ কোয়ার্কে, আর 1/3 থাকে হচ্ছে ডাউন কোয়ার্কে। তো এখানে কিন্তু ওই মানে ক্লাসিক্যাল যে হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, ওই রুল কিন্তু খাটতেছে না। আচ্ছা, আর হচ্ছে এগুলা জেনারেশন আবার ভাগ করে, যেটা হচ্ছে আপ আর ডাউন হচ্ছে ফার্স্ট জেনারেশন কোয়ার্ক, তারপরে স্ট্রেঞ্জ চার্ম হচ্ছে সেকেন্ড জেনারেশন, তারপর হচ্ছে থার্ড জেনারেশনে ভাগ করছি। কারণ হচ্ছে মানে এগুলো জাস্ট উপরে দিকে যত যাবেন তত ম্যাসিভ। এগুলো হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ম্যাসওয়ালা, আপ আর ডাউন, তারপরে চার্ম, তারপরে হচ্ছে টপ আর বটম। আচ্ছা, আর ল্যাপটন গুলো হচ্ছে টোটাল 3 ধরনের ল্যাপটন। আবার এদের সাথে এদের মানে প্যারালালে এদের সাথে হচ্ছে ওদের নিউট্রনীয় ভার্সন গুলো থাকে, যে টাউ, মিউন আর হচ্ছে ইলেকট্রন। সবচেয়ে পরিচিত ল্যাপটন হচ্ছে আমাদের ইলেকট্রন, গুলো সব অ্যাটমেই থাকে। আর নিউট্রিনো হচ্ছে প্রত্যেকটার মানে করেসপন্ডিং নিউট্রিনো আছে, টাউ নিউট্রিনো, মিউন নিউট্রিনো আর হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের টোটাল মানে ম্যাটার পার্টিকেল গুলা। আর ফোর্স পার্টিকেল গুলা 4 রকমের ফোর্স পার্টিকেল আছে। স্ট্রং ইন্টারঅ্যাকশনের জন্য আছে হচ্ছে গ্লুয়ন, আর ইলেকট্রোম্যাগনেটিজমের জন্য হচ্ছে ফোটন, আর উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য বোসন, আর গ্র্যাভিটেশনের জন্য হচ্ছে গ্র্যাভিট্রন। তো গ্র্যাভিট্রনটা এখন হচ্ছে হাইপোথেটিক্যাল। এটা হচ্ছে মানে হাইপোথিসিস বলতেছে যে এটা ম্যাসলেস হইতে হবে, আর হচ্ছে এটার মানে স্পিন হইতে হবে 2। তো এখন হচ্ছে মাসলেস স্পিন 2 পার্টিকেল মানে পাওয়া যায় না। তো কিন্তু মানে মডার্ন পার্টিকেল ফিজিক্স প্রেডিক্ট করছে যে এরকম পার্টিকেল আসলে থাকার কথা। আচ্ছা, এই হচ্ছে মানে ফোর্স পার্টিকেলের, ফোর্স আর ম্যাটার পার্টিকেলের হচ্ছে মানে ক্লাসিফিকেশন গুলা। আর আরেকটা ভাবে আমরা পার্টিকেলের ভাগ করি, এটা হচ্ছে স্পিডের উপর ডিপেন্ড করে।
ফার্স্ট হচ্ছে এটা বলেছে ব্র্যাডিয়নস। এরা হচ্ছে সেই সকল পার্টিকেল যেগুলো হচ্ছে আমার স্পিড অফ লাইটের চেয়ে মানে কম, মানে এর স্পিড সবসময় হচ্ছে মানে লাইট স্পিডের চেয়ে কম থাকবে। আর যেগুলো সবসময় লাইট স্পিডে চলে এদের বলা হচ্ছে লাক্সনস। যেমন হচ্ছে গ্লুয়ন, এটা হচ্ছে ম্যাসলেস থাকে। তারপর হচ্ছে ফোটন, এটাও ম্যাসলেস, এটা লাক্সন বলে। আর থার্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে ট্যাকিয়নস। এটা হচ্ছে হাইপোথেটিক্যাল পার্টিকেল যেগুলো হচ্ছে মানে সবসময় স্পিড অফ লাইটের চেয়ে যদি এক্সিস্ট করে তাহলে সবসময় এরা হচ্ছে মানে ফাস্টার দেন লাইট ট্রাভেল করবে। আর এদের ম্যাস হচ্ছে ইমাজিনারি হইতে হয়, কারণ নাইলে হচ্ছে স্পেশাল রিলেটিভিটি ভ্যালিড হয়। তো যদি স্পেশাল রিলেটিভিটি ট্রু হয়ে থাকে তাহলে হচ্ছে এদের হচ্ছে মানে ইমাজিনারি ম্যাস হইতে হবে। এটা হচ্ছে কনসিডার টু ভায়োলেট নন ফিজিক্যাল লস, মানে যত নন ফিজিক্যাল ল আছে এরা হচ্ছে ভায়োলেট করে। তো এটা হচ্ছে টোটাল মানে 3টা ক্যাটাগরি, স্পিডের উপর ডিপেন্ড করে আমরা করি। আচ্ছা, তো এই যে ফ্যামিলি অফ পার্টিকেল সবগুলারে বললাম যে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আমার সরি এগুলো হচ্ছে ম্যাটার পার্টিকেল, আর এগুলো হচ্ছে আমার ফোর্স ক্যারিয়ার পার্টিকেল, এই যে এই কয়টা। আচ্ছা, এই যে গ্লুয়ন, ফোটন, হিগস বোসন, জেড বোসন, ডাব্লিউ বোসন, এগুলো হচ্ছে মানে ফোর্স ক্যারিয়ার পার্টিকেল। তো এই যে ফোর্স ক্যারিয়ার আর হচ্ছে ম্যাটার পার্টিকেল গুলা সবগুলারে আমরা কম্বাইনলি বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল। মানে আমাদের কাছে নোন যত পার্টিকেল গুলো আছে বা হচ্ছে এক্সপেরিমেন্টাল আমরা পাইছি সবগুলারে এই কয়টা পার্টিকেল দিয়ে ডিসক্রাইব করা যায়। কোনো না কোনো পার্টিকেল এই জিনিসগুলা দিয়ে আসলে তৈরি, যতগুলা ফ্যামিলি অফ পার্টিকেল থাকে মানে আমরা পাইছি অবজারভেশনে সবগুলাই আর কি এগুলা দিয়ে তৈরি। তো এটারে আমরা বলছি হচ্ছে মানে এই যে ফ্যামিলিটা এটার বলতে হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল। আমি জানি না এটা দাগ হইতেছে না কেন। আচ্ছা, কোনো কোশ্চেন আছে কিনা? মডেল বলার কারণ কি? বোর মডেল, রাদারফোর্ড মডেল, স্ট্যান্ডার্ড মডেল, এই মডেল কথাটার অর্থ কি? আচ্ছা, বোর মডেল, রাদারফোর্ড মডেল ওগুলো হচ্ছে আমার মানে অ্যাটমের যে মডেলগুলো ছিল, মানে মডেলগুলো হচ্ছে আমরা জিনিসটা এইভাবে চিন্তা করি যে ধরেন মানে সবচেয়ে আইডিয়াল কেস যখন আমরা পড়ছি যে গ্যাসের ক্ষেত্রে প্রথমে আমরা আইডিয়াল গ্যাস পড়ছি। আইডিয়াল গ্যাস স্টাডি করে হচ্ছে আমরা পরে ওটার সাথে মানে মধ্যে হচ্ছে কমপ্লেক্সিটি অ্যাড করে হচ্ছে মানে রিয়েল গ্যাসের জন্য মানে রিয়েল গ্যাসের প্রপার্টি গুলো পরে আমরা বের করছি। কিন্তু সবার আগে আমাদের কি করতে হয়েছে? সবার আগে আমরা অনেক অ্যাজাম্পশন ধরছি যে হচ্ছে মানে পার্টিকেল গুলোর মধ্যে কোনো ইন্টারেকশন নাই, তারপর হচ্ছে এরা হচ্ছে মানে যখনই প্রেসার দিব তখন এদের ভলিউম কমবে। তো এই যে অ্যাজাম্পশন গুলো আমরা করছি, তো কিন্তু রিয়েল গ্যাসে কিন্তু মানে দুনিয়ার এত সোজা না। তো অনেক ক্ষেত্রে মানে কমপ্লেক্সিটি অ্যাড হয়। তো মডেল গুলা হচ্ছে এরকম যে হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট যে জিনিসগুলো আমরা ফিজিক্সে ডিল করি, আমরা প্রথমে একটা মডেল বানাই, বানানোর পরে রিয়েল কেসে ওটা যখন আমরা ফেলবো তখন ওইখানে আমরা কমপ্লেক্সিটি একটা একটা করে অ্যাড করি। তো রাদারফোর্ডের মডেল, বোর মডেল, এগুলো হচ্ছে মানে প্রথম দিকের যে সিম্পলেস্ট যে অ্যাটমের মডেল গুলা ছিল এগুলা। স্ট্যান্ডার্ড মডেলটা হচ্ছে যে সবচেয়ে সিম্পলেস্ট যে মডেলটা দিয়ে আমরা হচ্ছে নোন পার্টিকেল ফিজিক্সে ব্যাখ্যা করতে পারতেছি, এটারে বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল। স্ট্যান্ডার্ড বলতেছি কারণ হচ্ছে মানে মোটামুটি যত অবজারভেশন আমরা পাইছি মোটামুটি রাফলি 90% হচ্ছে এটা দিয়ে এক্সপ্লেন করা যায়, এজন্য আমরা মানে এটা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে এখানে যে কণাগুলো নিয়ে কথা বলা হয়েছে, তো অনেকগুলো তো অস্তিত্ব পাওয়া গেছে, আবার সবগুলা কণারই কি অস্তিত্ব পাওয়া গেছে? যেমন ট্যাকিয়ন যে কণাটার কথা বলা হইলো, ওইটা যে এক্সিস্ট করে এটার কি কোনো প্রমাণ পাওয়া গেছে? না না, মানে ট্যাকিয়ন পার্টিকেলের মানে কোনো এক্সিস্টেন্স এখনো পাইনি। মানে হইতে পারে যে মানে আছে, হইতে পারে, কিন্তু আমরা এখনো অবজারভেশনে পাইনি এমন পার্টিকেল, মানে কোনো রকম এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়। তো আর লাক্সন তো পাওয়া গেছে, লাক্সন তো ফোটনই, আর ব্যারিয়নস তো জেনারেল যে পার্টিকেল গুলো। কিন্তু একটা জিনিস খেয়াল করবো, এখানে কিন্তু কোনো পার্টিকেলই ট্যাকিয়ন না, ঠিক আছে? এখানে যে পার্টিকেল গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ব্র্যাডিয়নস অথবা হচ্ছে আমার ওই লাক্সনের মধ্যে পড়ে। ট্যাকিয়ন যেহেতু পাওয়া যায় নাই, স্ট্যান্ডার্ড মডেল এটা পড়বে না। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড মডেলের পরে যে নোন যে ইন্টারঅ্যাকশন গুলা, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা। ফান্ডামেন্টাল ফোর্স আমাদের নেচার আমরা জানি 4টা: গ্র্যাভিটেশনাল, উইক নিউক্লিয়ার ফোর্স, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স।
এখানে ওদের প্রপার্টি গুলো দেওয়া আছে যে হচ্ছে গ্র্যাভিটি হচ্ছে ম্যাস এনার্জির মধ্যে কাজ করতেছে, উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে ফ্লেভারের উপর ডিপেন্ড করে। যে আমরা যে বললাম যে হচ্ছে কোয়ার্কের 6টা ফ্লেভার আছে টোটাল, তো হচ্ছে কোয়ার্কের মধ্যে হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্সটা কাজ করতেছে। ইলেকট্রোম্যাগনেটিজমটা হচ্ছে আমাদের ইলেকট্রিক চার্জ যেখানে আছে ওইখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম আছে। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে আমাদের মানে নিউক্লিয়াসের ভিতরে কাজ করতেছে। যখন হচ্ছে হ্যাড্রন পার্টিকেল গুলা আছে একসাথে, তখন দুইটা হ্যাড্রনের মধ্যে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কাজ করতেছে। এখানে একটা নতুন ধরনের চার্জ দেখতেছি যেটার নাম হচ্ছে কালার চার্জ। কালার চার্জ হচ্ছে সেই পার্টিকেল, মানে পার্টিকেলের একটা প্রপার্টি যে আমরা অনেক সময় কোয়ার্কের হচ্ছে এভাবে নামকরণ করি যে হচ্ছে কোয়ার্কের প্রপার্টি আছে যে এগুলো হচ্ছে ব্লু, তারপর হচ্ছে গ্রিন, আর হচ্ছে রেড। মূলত 3 ধরনের কালার থাকে কোয়ার্কের। এগুলো আসলেই কালার না, যে একটা কোয়ার্ক দেখতে আসলে ব্লু বা হচ্ছে একটা মানে কালার দেখতে রেড, মানে ওই লেভেলে হচ্ছে কালার আসলে মানে ডাজন্ট মিন এনিথিং। তো কালার আমরা জানি যে ইমার্জেন্ট প্রপার্টি একটা, যে মানে বাইরে থেকে লাইট এসে পড়তেছে বা রিফ্লেক্ট হয়ে আসতেছে। এগুলার আমরা হচ্ছে যেমন হচ্ছে মানে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা মানে একটা অ্যাটমের ক্ষেত্রে কি পড়ছি যে মানে একটা ইলেকট্রনের 4টা হচ্ছে থাকে কোয়ান্টাম নাম্বার থাকে, তেমনি হচ্ছে মানে সায়েন্টিস্টরা হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার একটা অ্যাড করার জন্য, মানে কোয়ার্কেরও বিভিন্ন কোয়ান্টাম নাম্বার আছে, ওর মধ্যে এটা একটা কোয়ান্টাম নাম্বার যে হচ্ছে একটা মানে এই কোয়ান্টাম চার্জ যে কালার চার্জ যে কোয়ান্টাম নাম্বার আছে এটার মধ্যে 3টা নাম্বার থাকে, একটা হচ্ছে মানে রেড, ব্লু আর হচ্ছে গ্রিন। মানে আমরা জাস্ট এটা মানে আলাদা করার জন্য একটা নাম দিছি কালার। আর হচ্ছে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে এটা সব পার্টিকেলের মধ্যে কাজ করে, যত পার্টিকেল এক্সিস্টেন্সে আছে সবগুলোর মধ্যে কাজ করার কথা। তারপর হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স কোয়ার্কের মধ্যে কাজ করে। আর মোটামুটি রাফলি এগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি যে আসলে এক একটা মানে ফোর্সের বিহেভিয়ার কেমন। আশা করি এখানে কারো কোনো মানে কোশ্চেন থাকার কথা না। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স গ্লোনের মাধ্যমে কাজ করে। আচ্ছা, এখানে একটা ভাগ করছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের 2 ভাগে ভাগ করছে। আমরা আসলে যেটা পড়ছি যে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স একটা ফান্ডামেন্টাল ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের চেয়েও ফান্ডামেন্টাল যেটা সেটার বলা হচ্ছে স্ট্রং ইন্টারঅ্যাকশন। মানে আমি রাফলি বলি যে দুইটা ধরেন একটা প্রোটন আছে একটা নিউট্রন আছে, তো একটা প্রোটন আর নিউট্রন হচ্ছে যখন কাজ করতেছে মানে দুইটা আকর্ষণ করতেছে, তখন ওটা আমরা বলতেছি হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। কিন্তু একটা মানে প্রোটনের ভিতরেও তো কোয়ার্ক আছে, তাই না? কোয়ার্ক গুলার হচ্ছে কে ধরে রাখতেছে? 3টা কোয়ার্ক যে একসাথে আছে, দুইটা আপ একটা ডাউন প্রোটনের ভিতরে, তো 3টা কোয়ার্ক হচ্ছে যে ধরে রাখতেছে সেটা হচ্ছে গ্লুয়ন। তো অনেক সময় এমন হয়েছে যে ইন্টারমিডিয়েটে যখন মানে ফিজিক্সের বই পড়ছিলাম, তপন স্যারের বইয়ে মেবি লেখছিল যে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের ক্যারিয়ার কে, ওইখানে উনি হয়তো লিখছে গ্লুয়ন, আরেকজন হচ্ছে লিখছে হচ্ছে আমির হোসেন স্যার মনে লিখছিল হচ্ছে ম্যাসন। ঠিক আছে, এখানে একটা মানে কনফিউশন তৈরি হয়। আসলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে ক্যারিয়ার এটা হচ্ছে ম্যাসন, ঠিক আছে, কিন্তু স্ট্রং ইন্টারঅ্যাকশনের যে ক্যারিয়ার সেটা হচ্ছে গ্লুয়ন। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা আসলে মানে স্ট্রং ইন্টারঅ্যাকশনের থেকে আসে, মানে যখন হচ্ছে মানে কোয়ার্ক গুলো একসাথে লাগে আছে গ্লুয়নের মাধ্যমে, তো এরপরে যখন হচ্ছে এই তিনটা কোয়ার্ক যখন আর 3টা কোয়ার্কের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করবে, তখন হচ্ছে এরা ম্যাসন পার্টিকেলের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করে। আশা করি এই মানে জিনিসটা ডিভিশনটা বুঝছি, একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, একটা হচ্ছে স্ট্রং ইন্টারঅ্যাকশন। স্ট্রং ইন্টারঅ্যাকশনের মিডিয়েটর হচ্ছে গ্লুয়ন, আর একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে মিডিয়েটর এটা হচ্ছে ম্যাসন। এই জিনিসটা কি বুঝছি? জি ভাইয়া। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর স্ট্রং ইন্টারঅ্যাকশন এটা কনফিউজিং লাগতেছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর হচ্ছে স্ট্রং ইন্টারঅ্যাকশনের মধ্যে পার্থক্যটা কি, যেখানে যে লিখছে যে একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে রিসিজুয়াল। মানে রিসিজুয়াল হচ্ছে যেটা হচ্ছে ইমার্জেন্ট হইতেছে একটা থেকে, তো মোর ফান্ডামেন্টাল যেটা সেটা হচ্ছে স্ট্রং ইন্টারঅ্যাকশন। এই জিনিসটা কি? স্ট্রং ইন্টারঅ্যাকশন, স্ট্রং ইন্টারঅ্যাকশনটা হচ্ছে একটা প্রোটনের ভিতরে 3টা কোয়ার্ক আছে, 2টা আপ একটা ডাউন। এই যে 2টা আপ একটা ডাউন এরা যে একসাথে লেগে আছে একসাথে, এইটা হচ্ছে যে মিডিয়েটর পার্টিকেলের মাধ্যমে লাগে আছে, এটা আমরা বলতে হচ্ছে গ্লুয়ন। তো আমি যখন বলতেছি যে স্ট্রং ইন্টারঅ্যাকশন, তখন আমি আসলে বুঝাইতেছি এই যে ইন্টারঅ্যাকশনটা 3টা কোয়ার্ক একসাথে লাগে আছে এটার বলতে হচ্ছে স্ট্রং ইন্টারঅ্যাকশন। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যখন বলতেছি তখন আমি আসলে বুঝাইতেছি এর পাশে আরেকটা পার্টিকেল আছে
যেটা ধরলাম যে হচ্ছে এটা প্রোটন হতে পারে নিউট্রন হতে পারে, নিউক্লিয়াসে তো দুটোই থাকে। তো আমি ধরলাম যে এটা একটা নিউট্রন। তো এই নিউট্রনের মধ্যে দুইটা ডাউন কোয়ার্ক আছে, একটা আপ কোয়ার্ক আছে। এই যে এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা দুইটা নিউক্লিয়নের মধ্যে, একটা প্রোটন একটা নিউট্রন, বা দুইটা প্রোটনের মধ্যে বা দুইটা নিউট্রনের মধ্যে যদি এরকম কোনো ইন্টারঅ্যাকশন হয়, তখন আমি এটা বলতে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। পার্থক্যটা কি বুঝছি? একটা হচ্ছে একটা নিউক্লিয়নের ভিতরেই, আর একটা হচ্ছে দুইটা নিউক্লিয়নের মাঝখানে। একটা নিউক্লিয়ার ভিতরে কোয়ার্কের ভিতর যে ইন্টারঅ্যাকশন সেটা হচ্ছে স্ট্রং ইন্টারঅ্যাকশন, আর পাশাপাশি কোয়ার্কের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, মানে একটা নিউক্লিয়নের কোয়ার্কের সাথে আরেকটা নিউক্লিয়নের কোয়ার্ক দুইটা আলাদা। তো এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা এটা হচ্ছে মানে মেসন পার্টিকেল মাধ্যমে ইন্টারঅ্যাকশন হতেছে, এদের বলতেছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে ক্যারিয়ার এটা হচ্ছে মেসন বলতেছি। আমরা যখন ফেইনম্যান ডায়াগ্রাম দেখবো সামনে, তখন হচ্ছে এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা হবে, মানে আসলে কিভাবে মানে ফোর্স গুলা ইন্টারঅ্যাক্ট করতেছে একটা আরেকটার সাথে, বা মাঝখানে মানে মিডিয়েটর পার্টিকেল গুলা কিভাবে আসলে যায়। আচ্ছা, ওগুলা ভার্চুয়াল পার্টিকেল বলতেছি। দীপ্ত 20 মিনিট আছে, হ্যাঁ এটা একটু মাথায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও সময় চলে গেছে। আচ্ছা, ক্লেইন গর্ডন ইকুয়েশন আছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে রেঞ্জ। আচ্ছা, আমি এখানে বেশি বড় করব না, ইকুয়েশনটা আমি জাস্ট একটু মানে বলে দিই যে কোথেকে মানে কনটেক্সটটা কি আসলে। এই যে একটা মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে একটা রেঞ্জ আছে, এটা হচ্ছে 10⁻⁻15 মিটারের মতো, ঠিক আছে? তো 10⁻⁻15 মিটারের মতো হয়। আবার আমরা দেখতেছি হচ্ছে গ্র্যাভিটি হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত কাজ করতেছে। মানে এই দুই জায়গায় আসলে ডিফারেন্সটা কেন হইতেছে? তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের এই 10⁻⁻15 এই জিনিসটা থিওরি থেকে আনতে যে ইকুয়েশনটা ফার্স্ট আমরা ডেভেলপ করছিলাম সেটা হচ্ছে ক্লেইন গর্ডন ইকুয়েশন বলে। এই ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম, সিম্পলি যদি লিখি এটার বলা হচ্ছে ডিএল এম্বার্স অপারেটর ফাই প্লাস হচ্ছে মিউ স্কয়ার ফাই ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে এইভাবে লেখা অনেকটা, এই যে আমরা দেখছি এর আগে y স্কয়ার প্লাস ডেল্টা স্কয়ার ডেল্টা জেড স্কয়ার প্লাস হচ্ছে একটা এক্সট্রা একটা অপারেটর আছে, সেটা হচ্ছে i স্কয়ার সি স্কয়ার ডেল্টা ডেল্টা টি। মানে টি এর যে সরি মানে টাইমের জন্য হচ্ছে যে ইটা থাকে, মানে কি বলে অপারেটরটা আছে ডাবল ডেরিভেটিভ টাইমের, সেটা বলতে মানে সেটা যখন ইনক্লুড করব তখন এটা আমরা বলছি ডিএল এম্বার্স অপারেটর। তো এটা হচ্ছে যখন আমরা সলভ করি তখন এমন একটা সলিউশন আছে যে হচ্ছে আসে, এটা হচ্ছে এরকম e⁻⁻μr/r। তো এটা হচ্ছে এটা সলিউশন। তো এটা প্রেডিক্ট করতেছে যে হচ্ছে আমার স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য যে ক্যারিয়ার সেটার একটা ম্যাস আছে। যদি ম্যাস না থাকতো, এই যে ম্যাসটা এটার ভিতরে ইনক্লুডেড মিউ এর ভিতরে, এটা হচ্ছে h/mc/h কাট। তো এমটা যদি 0 হইতো, m 0 হলে এটা 0 হইতো, তাহলে ডিরেক্ট 1/r পাইতাম। 1/r এর যে পটেনশিয়াল এটা আমরা পড়ছি, এটা হচ্ছে এর ক্ষেত্রে হয় ওই কি বলে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সের ক্যারিয়ার বা ইলেকট্রোম্যাগনেটিজম হচ্ছে এইভাবে হ্রাস পায়, যে হচ্ছে মানে পটেনশিয়ালটা হচ্ছে 1/r আকারে কমে। তো যদি ম্যাসলেস হইতো মিডিয়েটর পার্টিকেলটা তাহলে 1/r আসতো, কিন্তু যেহেতু ম্যাস আছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে ক্যারিয়ার পার্টিকেল, সেজন্য আর কি এরকম একটা এক্সপ্রেশন পাইছিলাম। এটা মানে বিস্তারিত আর যাব না। তো রেঞ্জের স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে রেঞ্জটা এটা আমরা সহজে হিসাব মানে ক্যালকুলেটটা করতে পারি এইভাবে। একটু দেখাই দিই আমি, যে আমরা পড়ছি যে ইয়ের ক্ষেত্রে আনসার্টেনিটি প্রিন্সিপালটা এইভাবে আসে, ডেল্টা ই ডেল্টা টি গ্রেটার দ্যান ইকুয়াল h কাট বাই কত 2 সামথিং। তো ডেল্টা টি যেটা সেটা হবে h কাট বাই 2 ডেল ই। তো ডেল ই জায়গায় লেখা আছে mc স্কয়ার, এম এর জায়গায় যদি আমি হচ্ছে মেসনের ইটা বসাই, মানে মেসনের যে ম্যাসটা আছে এটা যদি বসানোর পর আমি যদি রেঞ্জটা বের করি আর ইকুয়াল টু হচ্ছে সি ডেল টি, আমি ধরলাম যে হচ্ছে মেসন পার্টিকেল হচ্ছে মানে লাইটের স্পিডে যায়, ঠিক আছে? যদিও যায় না, আমি ধরলাম সর্বোচ্চ যে স্পিড লিমিট এটাতেও যদি যায়, তো এই ডেল্টাটি যদি আমি এখানে বসাই আমি দেখবো যে এটা প্রায় 10⁻⁻15 মিটারের কাছাকাছি আসে। তো হচ্ছে এখান থেকে আর কি মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে রেঞ্জটা এটা বের করা যায় 10⁻⁻15 আকারে। আচ্ছা, ফাইনম্যান ডায়াগ্রাম।
এরকম অনেক ডায়াগ্রাম আমরা দেখছি, যদি মানে পার্টিকেল ফিজিক্সের যে কোনো যদি একটা বই খুলি আর কি রাফলি, সবচেয়ে মানে নিয়মটা যেটা একটা ফেনম্যান ডায়াগ্রাম পড়ার জন্য, সেটা হচ্ছে এই যে লাইনগুলা, সোজা যে লাইনগুলা, এগুলো আমরা বলি হচ্ছে ফার্মিয়ন। যদি এরকম ভাঙা ভাঙা লাইন থাকে তাহলে ওটার বলছে ডাব্লিউ অথবা জেড বোসন। ফোটনরে আমরা হচ্ছে এইভাবে মানে সাইন ওয়েভ দিয়ে প্রকাশ করি, আর গ্লুয়ন গুলারে হচ্ছে আমরা এইভাবে স্পাইরাল আকারে প্রকাশ করি। তো এখানে একটি মানে ফাইনম্যান ডায়াগ্রাম দেখি যে হচ্ছে এখানে কি হইতেছে, এক্স এক্সিস বরাবর ফাইনম্যান ডায়াগ্রামে স্পেস ডিনোট করছি, আর যদি এক্স এক্সিস বরাবর স্পেস থাকে ধরে নেবেন যে ওয়াই এক্সিস বরাবর টাইম আছে, বা উল্টাটা হইতে পারে, যদি ওয়াই এক্সিস বরাবর স্পেস থাকে তাহলে হচ্ছে মানে উল্টা হবে আর কি, ভাইস ভার্সা। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে একটা ইলেকট্রন কাছে আসতেছে আরেকটা ইলেকট্রনের, যখন কাছে আসে তখন এই ইলেকট্রন থেকে একটা ভার্চুয়াল পার্টিকেল জেনারেট হয়, যেটা হচ্ছে ভার্চুয়াল ফোটন। এটা বলতেছে হচ্ছে ভার্চুয়াল ফোটন। ভার্চুয়াল ফোটনে কোনো ম্যাস নাই, তো এখান থেকে মানে ইলেকট্রনের ম্যাস হারানোর কোনো সুযোগ নেই। তো যখন একটা ভার্চুয়াল ফোটন মানে জেনারেট হইতেছে, সে হচ্ছে এই ইলেকট্রনটারে ধাক্কা দিতেছে, মানে সোজা কথা এই ইলেকট্রনটা এখানে আসতেছে, একটা ভার্চুয়াল ফোটন হচ্ছে এখান দিয়ে এখানে আসার পর মানে মিডিয়েট করার পরে এই ফোটনটারে হচ্ছে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিলে আমরা কি জানি একটা মোমেন্টাম ট্রান্সফার হয়, মোমেন্টাম ট্রান্সফার হওয়ার কারণে দুইটা ইলেকট্রন আবার দুই দিকে চলে গেল। তো এটা হচ্ছে আমার মানে ইলেকট্রন রিপালশনের যে কারণটা। এটা এমন বলবেন যে ভার্চুয়াল পার্টিকেল কোথেকে আসতেছে, ওদিকে আর বিস্তারিত না যায়। ভার্চুয়াল পার্টিকেল আসলে আসে হচ্ছে মানে আন্ডারলাইং ফিল্ড থেকে, মানে প্রত্যেক মানে ইউনিভার্সের সব জায়গায় ফিল্ড আছে, তো ইলেকট্রন গুলো হচ্ছে যেখানে আছে ওইখানে হচ্ছে ফিল্ডের ভিতরে ভাইব্রেশন তৈরি করে, তো এই ভাইব্রেশন গুলো আমরা ভার্চুয়াল পার্টিকেল হিসেবে ধরি। তো ভার্চুয়াল পার্টিকেল ডিরেক্টলি ডিটেক্ট করা যায় না, এগুলার ইফেক্ট গুলা শুধু বোঝা যায়। তো এটার যেমন একটা আছে ক্যাজিমির ইফেক্ট, আরেকটা হচ্ছে একদম ওয়েল নোন যেটা হকিং রেডিয়েশন, এটা হচ্ছে ভার্চুয়াল পার্টিকেল থেকে আসে, একদম লেমেন টার্মসে যদি বলি। আর ক্যাসিমির ইফেক্টে কি মানে শর্টে যদি বলি যে দুইটা প্লেট যদি আমি কাছাকাছি রাখি, কাছাকাছি রাখলে ভিতরের দিকে হচ্ছে আমি শুধুমাত্র ছোট ওয়েভলেন্থের যে ফোটন গুলা এগুলা পাবো, বড় ওয়েভলেন্থের ফোটন গুলা হচ্ছে মানে কেটে যাবে আর কি। তো ছোট ওয়েভলেন্থের মানে এগুলা পাওয়া যায়, ফোটন গুলা পাওয়া যায়, আর বাইরে তো হচ্ছে ছোট বড় সবগুলাই আছে। তো সেই কারণে এইদিকে হচ্ছে একটা প্রেসার থাকে, যেহেতু এইদিকে ওয়েভের পরিমাণ বেশি, প্রেসার থাকে। তো এই প্রেসারের কারণে হচ্ছে দুইটা প্লেট হচ্ছে কাছাকাছি চলে আসে, এটা হচ্ছে ক্যাজিমির ইফেক্ট। আর হকিং রেডিয়েশন হচ্ছে যে মানে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছে যখন হচ্ছে মানে ভার্চুয়াল পার্টিকেল জেনারেট হইতেছে, একটা ভার্চুয়াল পার্টিকেল হচ্ছে যদি ব্ল্যাক হোলে যায়, আরেকটা হচ্ছে মানে মুক্ত হইলো, মানে যদি এমন হয় অ্যাক্সিডেন্টালি, তাহলে হচ্ছে তখন আমরা দেখবো যে যেহেতু এই ভার্চুয়াল পার্টিকেলটা এর সাথে অ্যানাইলেট করতে পারে না, মানে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তো দুইটা আসলে আসে জিরো হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু জিরো হইতে পারে না, একটা ভিতরে ঢুকে চলে গেছে আর একটা বাইরে চলে আসছে, তখন আমরা বাইরে থেকে যে অবজারভারটা দাঁড়ায় আছে ও দেখবে যে হচ্ছে ব্ল্যাক হোল থেকে পার্টিকেল জেনারেট হইতেছে। এটা বলা হচ্ছে হকিং রেডিয়েশন। একদম লেমেন টার্মসে বললাম, আসলে এখানে মানে ফিল্ডের বিষয় আছে, কিন্তু যদি রাফলি বলি মানে লেমেন টার্মসে, তাহলে হচ্ছে জিনিসটা এরকম যে ভার্চুয়াল পার্টিকেলের কারণে হকিং রেডিয়েশন আসতেছে। আচ্ছা, এখানে একটা ওয়ার্কআউট দিয়েছিলাম যে নিউট্রন আর প্রোটন যখন কাছে আসতেছে তখন এদের মধ্যে হচ্ছে পায়ন বা হচ্ছে এটা পাই মেসন বলে, এটারে পাই মেসন হচ্ছে ইন্টারেক্ট করতেছে। যে ভাই কোশ্চেন করছিলেন যে হচ্ছে কিভাবে মানে এই ইন্টারেকশনটা হয়। তো যখন হচ্ছে একটা নিউট্রন একটা প্রোটনের কাছে চলে আসতেছে তখন এদের মধ্যে একটা মেসন কণার আদান প্রদান হয়। মেসন কণাটা আসলে এইভাবে ভাঙে লেখা যায়, একটা মেসনের ভিতরে একটা এন্টি ডাউন আর একটা আপ কোয়ার্ড থাকে। যেহেতু আমি বলছি প্রথমে যে মেসন কণাগুলো হচ্ছে কি দুইটা কোয়ার্ড দিয়ে তৈরি, একটা মানে একটা এন্টি কোয়ার্ক, একটা হচ্ছে শুধু কোয়ার্ক। তো এটাই তখন হচ্ছে মানে যখন হচ্ছে একটা মেসন যখন ট্রান্সফার হইতেছে একটা প্রোটন থেকে বা একটা নিউট্রন থেকে যখন একটা প্রোটন ট্রান্সফার করতেছি হিসেবে, তখন এটা নিউট্রন প্রডিউস মানে নিউট্রনে ট্রান্সফার হয়। এই যে এখানে ইন্টারাকশনটা দেওয়া আছে যে একটা নিউট্রন একটা প্রোটন কাছাকাছি চলে আসতেছে, মাঝখানে কি হইতেছে এটা হচ্ছে এই যে বড় চিত্রটা, মানে ওভারঅল পিকচারটা হচ্ছে নিউট্রন আর প্রোটন যখন কাছাকাছি আসতেছে তখন এদের মধ্যে একটা পাই মেসনের আদান প্রদান হইতেছে। তখন হচ্ছে নিউট্রনটা হচ্ছে প্রোটনে কনভার্ট হয়ে যাইতেছে আর প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়ে যাইতেছে। এটা সবসময়ই হয়, নিউক্লিয়াসে এমন হয় না যে হচ্ছে প্রোটনটা সবসময় প্রোটন থাকে, প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়, নিউট্রনটা প্রোটনে কনভার্ট হয়।
তো হচ্ছে এই কনভার্সনটা সবসময় চলতে থাকে, কিন্তু অনেক কম সময়ের মধ্যে হয়তো, তো সেই জন্য আসলে মানে মানে জিনিসটা ওরকম অবজারভেশনে আসে না। বা হচ্ছে অনেকে বলতে পারে যে প্রোটন থেকে তো নিউট্রন কনভার্ট হলে এখানে তো হচ্ছে এনার্জি ভায়োলেশন হইতেছে, কারণ প্রোটন থেকে নিউট্রন তো এনার্জি বড় বা হচ্ছে ম্যাসটা বেশি, এই কনভার্সনটা কিভাবে হয়? এটা অনেক কম সময় হয়, তো সেই জন্য আর কি মানে নেচারে ওইটা আর কি কনজারভেশন ভায়োলেশন হিসেবে ধরা হয় না, অনেক কম সময় 10⁻21 সেকেন্ডের মধ্যে হয় জিনিসটা কনভার্সনটা। আচ্ছা, এটা হচ্ছে মানে টোটাল ফাইনম্যান ডায়াগ্রাম। তো যদি মানে ওভারঅল পিকচারটা দেই, একটা অ্যাক্সিস থাকবে ফাইনম্যান ডায়াগ্রামে, এক্স আর ওয়াই বা এক্স আর টাইম। তো আমরা জাস্ট দেখবো যে হচ্ছে মানে ট্র্যাক করব যে এক্স কাছাকাছি আসতেছে পার্টিকেল দুইটা, তারপর হচ্ছে চলে গেল, এরকম বিভিন্ন ধরনের ইগুলা মানে ডায়াগ্রাম গুলা দেখতে পারি আমরা। দেখলে হচ্ছে যদি এই থাম্ব রুলটা মনে থাকে তাহলে আর কি বলতে পারবো যে আসলে কি হইতেছে মাঝখানে। এটাই, এটা খুবই একটা মানে ইউজফুল টুল পার্টিকেল ফিজিক্সে। অনেক সময় হচ্ছে মানে কমপ্লেক্স যে রিঅ্যাকশন গুলো আছে ওগুলা এই ডায়াগ্রাম দিয়ে আঁকায়। আচ্ছা, সিপিটি সিমেট্রিটা কি এটা হচ্ছে বুঝাবো, কারণ হচ্ছে অ্যান্টিম্যাটার কি এটা বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, সিপিটি সিমেট্রি হইতেছে ওভারঅল পিকচারটা দিই যে একটা পার্টিকেলের মধ্যে আমি ধরলাম যে এটা একটা চার্জ আছে, পজিটিভ চার্জ, যেমন প্রোটন, আর এটা হচ্ছে এইদিকে স্পিন করতেছে। তো স্পিন আসলে মানে রোটেশন বোঝায় না, আমি বলতেছি যে হচ্ছে এটা স্পিন করতেছে হচ্ছে এদিকে লেফট সাইডে। স্পিনের মিনিং মানে ওয়েভ ফাংশন দিয়ে বোঝায়। তো আমি ধরলাম যে হচ্ছে একটা মানে পজিটিভ চার্জ, এটা হচ্ছে রাইট হ্যান্ডেডলি হচ্ছে স্পিন করতেছে। তো সিপিটি সিমেট্রিটা বলতেছে যে আমি যদি এই চার্জটারে যদি চেঞ্জ করে অপোজিট করে দেই নেগেটিভ, আর যদি এই ডিরেকশনটা রোটেশনের ডিরেকশনটা যদি আমি উল্টা দিকে করে দেই, যে ইফেক্টটা হবে সেম ইফেক্টটা হবে যদি হচ্ছে ওই পার্টিকেলটা, এই যে ফার্স্ট যে পার্টিকেলটা ছিল ওটা যদি আমি টাইমের দিকে যদি অপোজিটে নিয়ে যাই, সেম ইফেক্টটাই আসলে হবে। যে একটা পার্টিকেল হচ্ছে মানে চার্জ আমি ঘুরাই দিছি, নেগেটিভ চার্জ করে দিছি, আর এটা ডিরেকশনটা হচ্ছে উল্টা দিকে করে দিছি, তাহলে আসলে ওই জিনিসটা আমরা টাইম রিভার্স ম্যাটার হিসেবে আসলে দেখব। আর একটা পার্টিকেলরে যখন আমি হচ্ছে টাইম রিভার্স করছি অথবা সিপি চেঞ্জটা করছি, মানে চার্জ কনজুগেশন করছি আর প্যারিটি মানে প্যারিটি ইনভার্সনটা করছি, যে পার্টিকেলটা আমরা পাবো সেটা হচ্ছে ইনিশিয়াল পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল। তাহলে অ্যান্টি পার্টিকেলের ডেফিনেশনটা হচ্ছে কি, যে মূলত চার্জ আর প্যারিটি ইনভার্টেড পার্টিকেল ম্যাটারে বলতেছে হচ্ছে অ্যান্টি ম্যাটার। এটাই। তো এখানে হচ্ছে চিত্রটা দেওয়া আছে, পজিটিভ চার্জের নেগেটিভ চার্জ বানাইছি, লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড বানাইছি, টোটাল যে চার্জ আর প্যারিটি মিলে যে চেঞ্জটা করছি এটা আসলে ইলেকট্রনের অপোজিট পার্টিকেল, এটা বলা হচ্ছে পজিট্রন, ইলেকট্রনের মানে কাউন্টার পার্ট আর কি। এই যে এখানে চার্জ কনজুগেশন প্লাস প্যারিটি ইনভার্সন, এটা হচ্ছে টাইম রিভার্সনের সমান। বা কেউ যদি এটা না বলে, শুধু বলে যে হচ্ছে অ্যান্টি ম্যাটার হচ্ছে টাইম রিভার্স ম্যাটার, ও আসলে ম্যাথমেটিক্যালি ঠিকই বলতেছে। আসলে এমন না যে অ্যান্টি ম্যাটার টাইম রিভার্সে যাইতেছে, মানে টাইম রিভার্স ম্যাটার হইলে একটা ম্যাটারে যদি আমি টাইমে রিভার্স নিতাম তাহলে যেভাবে দেখাইতো জিনিসটা ওটা আসলে অ্যান্টি ম্যাটার হিসেবে আমরা বলি। আচ্ছা, আর ম্যাটার আর অ্যান্টি ম্যাটার যখন একসাথে মিক্স আপ করি তখন হচ্ছে এনার্জি প্রডিউস হয়, গামা। তো এই যে এখানে ফাইনম্যান ডায়াগ্রামে দেখতেছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবো, টাইম রিভার্স ম্যাটার যেহেতু বলছি, তাহলে ফাইনম্যান ডায়াগ্রামে অ্যান্টি ম্যাটার গুলো হচ্ছে উল্টা দিকে যাবে টাইমের। এই যে একটা পজিট্রন আর হচ্ছে ইলেকট্রন হচ্ছে টাইমের পজিটিভ দিকে যাইতেছে। তো এটা এই দুটো যখন হচ্ছে এক হবে তখন হচ্ছে অ্যানাইলেশন হয়, এটা বলেছে ম্যাটার অ্যান্টিম্যাটার অ্যানাইলেশন। তো ম্যাটার অ্যান্টিম্যাটার অ্যানাইলেশন থেকে হচ্ছে 100% ম্যাসে কনভার্ট করা যায়, যে নিউক্লিয়ার ফিউশন থেকে মাত্র 0.1% কনভার্ট হয়। তো নিউক্লিয়ার এনার্জির পরে যে এনার্জিটা মানে প্রমিসিং আমাদের জন্য, সেটা হচ্ছে ম্যাটার অ্যান্টিম্যাটার অ্যানাইলেশন থেকে যে এনার্জিটা আসে। আচ্ছা, ম্যাটার অ্যান্টিম্যাটার অ্যাসিমেট্রিটা কি? অ্যাসিমেট্রিটা হচ্ছে যে ইউনিভার্সের মানে বিগিনিং এ সেম পরিমাণের ম্যাটার আর অ্যান্টি ম্যাটার তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আমাদের আশেপাশে শুধু দেখি ম্যাটার আছে, অ্যান্টি ম্যাটার আসলে দেখি না। এটা অনেক বড় একটা মানে কোশ্চেন, মানে এটা আসলে কেন হয়, অনেকে বিভিন্ন মডেল প্রপোজ করছে, ব্যারিয়ন নাম্বার হয়তো কনজার্ভ থাকে না, বা হচ্ছে ল্যাপটপ নাম্বার কনজার্ভ থাকে না, সেই জন্য হয়তো, কিন্তু এখনো ফ্যাকচুয়ালি আমরা আসলে জানি না আসলে কোন কারণে ম্যাটার অ্যান্টিম্যাটার অ্যাসিমেট্রিটা ইউনিভার্সে দেখা দিতেছে। মানে শুধু কেন ম্যাটারই দেখি, অ্যান্টিম্যাটার কেন দেখি না? আগে তো শুধু এনার্জি ছিল এক সময়, এখন শুধু ম্যাটার কেন, অ্যান্টিম্যাটার নাই কেন? এটাই। তো স্ট্যান্ডার্ড মডেলের এই যে ইগুলা
প্রবলেম গুলা, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মডেল গ্র্যাভিটির এখন ইনক্লুড করে নাই, স্ট্যান্ডার্ড মডেলের কিছু প্রবলেম। ডার্ক ম্যাটার হচ্ছে কি এটা আমরা এখনো জানি না, মানে ডার্ক ম্যাটার এক্সপ্লেন করতে পারে না আর কি স্ট্যান্ডার্ড মডেল, ডার্ক এনার্জি করতে পারে না। আর হচ্ছে এই যে ম্যাটার অ্যান্টিম্যাটারের অ্যাসিমেট্রিটা, এটা কি মানে এটা কেন হইতেছে, বা আমাদের তো আসলে থাকার কথা না, কারণ ম্যাটার অ্যান্টিম্যাটার সব অ্যানাইলেট করে আবার জিরোতে হয়ে যাওয়ার কথা ছিল, শুধু ম্যাটার কেন দেখতেছে। এই প্রবলেম গুলা স্ট্যান্ডার্ড মডেলের কাছে কোনো অ্যান্সার নেই। তো এরপরে হচ্ছে আরো অনেক পার্টিকেলের প্রেডিকশন করা হয়েছে স্ট্যান্ডার্ড মডেলের পরে, ওগুলো আমরা সুপারসিমেট্রিক পার্টিকেল বলি, সুসি বা হচ্ছে সুজি অনেকে বলে। আচ্ছা, এগুলো হচ্ছে বিয়ন্ড স্ট্যান্ডার্ড মডেলের পার্টিকেল, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মডেলের আরো পরে। আচ্ছা, ইউনিভার্সটা হচ্ছে এক্সপ্যান্ড করতেছে, এটা আমরা বলি হচ্ছে ডার্ক এনার্জির কারণে এক্সপ্যান্ড করতেছে। কিন্তু ডার্ক এনার্জির যে মেজার্ড যে ভ্যালুটা, মানে এই এনার্জির ভ্যালুটা আসলে প্রতি কিউবিক মিটারে কত বা কিউবিক সেন্টিমিটারে কত, এটা যদি আমি অবজারভেশন করি মানে জেনারেল রিলেটিভিটি ইউজ করে বা হচ্ছে মানে আইনস্টাইনের যে থিওরিটা ওটা ইউজ করে যদি মানে বের করি, আর যদি কিউএফটির প্রেডিকশনটা আমি নেই, তাহলে এদের মধ্যে হচ্ছে প্রায় 10⁻120 এমন পার্থক্য আছে। যেখানে হচ্ছে মানে মানে সবচেয়ে ওয়ার্স্ট প্রেডিকশন করছে হচ্ছে মানে সায়েন্সে হচ্ছে কিউএফটি, কিন্তু একই সাথে আবার সবচেয়ে বেস্ট যে প্রেডিকশন টোটাল সায়েন্সে এটাও আবার কিউএফটি করছে। একটা প্যারামিটার আছে, এটার বলা হচ্ছে অ্যানোমালাস জি ফ্যাক্টর, মানে কোয়াড্রুপল মোমেন্ট এর ক্ষেত্রে একটা পার্টিকেলের মানে একটা প্যারামিটার আছে, ওটা মেজার করছিল। কিউএফটির প্রেডিকশন ছিল প্রায় ধরেন মানে ট্রিলিয়নের মানে মানে এক পার্ট সহ, মানে কি বলে মানে দশমিকের পরে ধরেন 20 ডিজিট পর্যন্ত হচ্ছে এর মানে ভ্যালুগুলো অ্যাকুরেট আসছে। তো একই সাথে সায়েন্সের সবচেয়ে বেস্ট প্রেডিকশনটাও আমাদের স্ট্যান্ডার্ড মডেল করে, আবার সবচেয়ে ওয়ার্স্ট প্রেডিকশনটা হচ্ছে কিউএফটি করে। এটাই মানে জিআর এর সাথে হচ্ছে কিউএফটির একটা ক্ল্যাশ আছে, মানে আমাদের যে মানে ম্যাক্রোস্কোপিক লেভেলের যে সায়েন্স আর মাইক্রোস্কোপিক লেভেলের যে সায়েন্স বা ফিজিক্স, এই দুটার মধ্যে মানে ব্যাপক একটা ক্ল্যাশ। এটা হচ্ছে মানে বর্তমান পার্টিকেল ফিজিক্সের মানে একটা প্রবলেম। তো এই জন্য আমাদের আরো ফিউচারে মানে স্ট্যান্ডার্ড মডেলের ভিউ এন্ডে আরো চিন্তা করতে হইতেছে। তো বললাম যে হচ্ছে মানে স্ট্যান্ডার্ড মডেলের যে প্রবলেম গুলা, যেমন গ্র্যাভিটি ইনক্লুড করে নাই, ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি হচ্ছে মানে ব্যাখ্যা করা যায় না এটা দিয়ে। তো ফিউচারে সায়েন্টিস্ট মানে ফিজিসিস্ট যারা আছেন তাদের হচ্ছে স্বপ্ন হচ্ছে যে আমাদের যে 4টা ফোর্স, ফান্ডামেন্টাল ফোর্স, এগুলো হচ্ছে একটা থিওরির আন্ডারে আনা, যে আমরা একটা ইকুয়েশন লিখবো, যে ইকুয়েশন হচ্ছে মানে ইকুয়েশন গুলো হচ্ছে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে 4টা ভিন্ন ভিন্ন ফোর্সের ইকুয়েশন আমরা আসলে আনতে পারবো। তো এরকম স্বপ্ন ফিজিসিস্টরা দেখে। তো আপাতত যে হচ্ছে আমাদের উইক ফোর্স আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটা অলরেডি কম্বাইন হয়েছে, এটা বলা হচ্ছে যে উইক ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। আব্দুল সালাম পাকিস্তানি সায়েন্টিস্ট উনি দিছিলেন। এরপরে এটা হচ্ছে 10⁻15 কেলভিন হচ্ছে যখন টেম্পারেচার হয় বা হচ্ছে এক্সট্রিম যে এনভায়রনমেন্ট আছে কলাইডারের ভিতরে, ওই ক্ষেত্রে আমাদের মানে এই দুটা ফোর্স আসলে সেম ভাবে বিহেভ করে। আমরা যদি এখনো পারি নাই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে কম্বাইন করতে, মানে থিওরিটিক্যালি হচ্ছে 10⁻27 কেলভিন টেম্পারেচারে আসলে এই 3টা ফোর্স এক হওয়ার কথা। তো এই 3টা ফোর্স যখন হচ্ছে আমরা কম্বাইন করতে পারবো, কোন একটা থিওরি যদি এই 3টা ফোর্স হচ্ছে একই সাথে ব্যাখ্যা করতে পারে, তাহলে তখন সেটা আমরা বলবো হচ্ছে গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি বা হচ্ছে গাট। আর সাথে যদি হচ্ছে গ্র্যাভিটি ইনক্লুড করা যায় তাহলে সেটার থিওরি অফ এভরিথিং হিসেবে নাম দেওয়া হবে। আচ্ছা, এই হচ্ছে গাটস এন্ড টোস। যে আপাতত থিওরি অফ এভরিথিং এর মধ্যে মানে প্রোপোনেন্ট যেগুলো আছে, স্ট্রিং থিওরি অনেক ফেমাস, তারপর হচ্ছে লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি, এটাও অনেক ফেমাস, কিন্তু কোনোটারই এক্সপেরিমেন্টালি কোনো প্রুফ নাই। তো এটা হচ্ছে প্রবলেম, এগুলার আমরা হচ্ছে থিওরি হিসেবে নিতে পারতেছি না এখন। আচ্ছা, আমাদের লাস্ট টপিক রাফলি অ্যাক্সিলারেটর, মানে আগের স্লাইড থেকে একটা প্রশ্ন ছিল, ওই যে 4টা ফোর্স আছে, মানে এই 4টাকে আমরা ইউনিভার্সাল ফোর্স বলছি, আর কি ফোর্স আবিষ্কার হওয়ার সম্ভাবনা নাই? হ্যাঁ আছে, অবশ্যই আছে। মানে আমরা এখনো মানে ওইভাবে মানে যতগুলা ফেনোমেনা আমরা দেখছি আমাদের বা হচ্ছে এক্সপ্লেন করতে পারছি, যেগুলা সবগুলা হচ্ছে 4টা ফোর্স দিয়ে এক্সপ্লেন করা গেছে। তো অনেকে 5th ফোর্সের কথা বলে। আমি একবার বিজ্ঞান চিন্তাতে একটা আর্টিকেল পড়ছিলাম, আমার হচ্ছে কি জানি মানে মানে একটা বোরনের
বোরন না, বেরিলিয়ামের একটা পাতে হচ্ছে ইলেকট্রন বা পজিট্রন হচ্ছে ইমিট মানে ই করে দেখছে, শুট করে দেখছে যে মানে দিয়ে নন ফোর্স দিয়ে এই ফেনোমেনাটা ব্যাখ্যা করা যায় না, তো ফিফথ ফোর্স আর কি অনেকে প্রপোজ করছে। তো অবভিয়াসলি আছে এটার মানে সুযোগ আছে আরো পার্টিকেল, মানে সায়েন্স তো ইন্ডাকশনের থ্রুতে কাজ করে, যে আমরা বর্তমান যে স্যাম্পল গুলো আছে ওগুলা নিয়ে কাজ করতেছি, তো ফিউচারে এমন হইতেই পারে নতুন অবজারভেশন যেটা হচ্ছে অন্য কোনো ফোর্স দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। হ্যাঁ অবভিয়াসলি আছে। আচ্ছা, তো অ্যাক্সিলারেটরের কাজ হচ্ছে যে এই যে আমরা বলছিলাম যে পার্টিকেল গুলা হচ্ছে কোলাইড করে আমরা স্টাডি করব যে হচ্ছে ভিতরে কোনো কনস্টিটিউয়েন্টস আরো ফান্ডামেন্টাল কোনো পার্টিকেল আছে কিনা, তো এগুলা করে হচ্ছে অ্যাক্সিলারেটর দিয়ে। অ্যাক্সিলারেটর গুলা বিভিন্ন রকমের হয়, রাফলি দুই ধরনের অ্যাক্সিলারেটর দেখা যায়, একটা হচ্ছে সিক্লোট্রন আর একটা হচ্ছে লিনিয়াক। মানে একটা হচ্ছে সাইকেল আকারে ঘুরাই হচ্ছে পার্টিকেল অ্যাক্সিলারেট করতে থাকে, সেন্টারে একটা পার্টিকেল থাকলে এটা আর কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে হচ্ছে এইভাবে মানে ঘুরে ঘুরে হচ্ছে একটা অ্যাক্সিলারেটর মানে অ্যাক্সিলারেট করে আর কি। তো পরে হচ্ছে অন্য একটা পার্টিকেলের সাথে এটা কোলাইড করা হয়, বা কোনো আইসোটোপ জেনারেট করতে হলে সিক্লোট্রন ইউজ করে। ঢাকাতে হচ্ছে সিএমএইচ হসপিটালে ওইখানে হচ্ছে একটা সাইক্লোট্রন আছে, ওইখানে হচ্ছে আমরা ওই ই করি মানে আইসোটোপ জেনারেট করি ওই এই পার্টিকেলেটর মানে পার্টিকেল অ্যাক্সিলারেটর দিয়ে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে হেরা, এটা হচ্ছে মানে জার্মানিতে আছে, এখানে হচ্ছে জাস্ট ইলেকট্রন আর হচ্ছে প্রোটনের হচ্ছে অ্যাক্সিলারেট করায় দুই পাথে, একটা হচ্ছে প্রোটনের অ্যাক্সিলারেট করায় আর আরেকটা দিয়ে হচ্ছে ইলেকট্রনের। তো যখন হচ্ছে অ্যাক্সিলারেট করার পরে এখানে তিনটা জায়গা আছে যেখানে হচ্ছে মানে দুইটার হচ্ছে কোলাইড করা হয়। তো আমার আসলে খেয়াল নাই কোন জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে খুব সম্ভবত মানে যখন হচ্ছে দুইটা পার্টিকেল অপোজিট থেকে আসতেছে দুইটা জাস্ট মানে ক্ল্যাশ করায় দেওয়া। তারপর হচ্ছে ফেমাস এলএসি লার্জ হেড্রন কোলাইডার, এখানে হচ্ছে প্রোটন কলিশন করা হয় প্রায় 13 টেরা ইলেকট্রন ভোল্টের প্রোটন, অনেক হাই। এলএসির সবচেয়ে মার্ভেলাস যে হচ্ছে ইনোভেশনটা ছিল যে 2012 সালে হিগস বোসন আবিষ্কার করছিল লার্জ হেড্রন কোলাইডারে। আচ্ছা, এটা সার্নে। আর ফার্মি ল্যাবে একটা আছে, এখানে হচ্ছে ইলেকট্রন পজিট্রন হচ্ছে ক্ল্যাশ করায় খুব সম্ভবত, একটু খেয়াল। আচ্ছা আমি লিখি নেই, এটা হয়তো ইলেকট্রন পার্টিকেল হচ্ছে ই করায় মানে অ্যাক্সিলারেট করায়। ফার্মি ল্যাবে হচ্ছে টপ কোয়ার্ক আবিষ্কার হয়েছিল, এটাও অনেক ভালো একটা মানে অ্যাক্সিলারেটর। আচ্ছা, আচ্ছা আর হচ্ছে কারেন্টলি মানে আমার এটা একদম শর্ট করি, মানে আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে এই তিনটা, যে মানে নিউক্লিয়ার রিয়েক্টর ফিজিক্সে কাজ করি আমি, রেডিয়েশন ডিটেকশন আর মনিটরিং এ, আর হচ্ছে কোয়ান্টাম ম্যানিপুলেশন। রিয়েক্টর ফিজিক্স হচ্ছে মানে মূলত নিউক্লিয়ার রিয়েক্টর ফিশন রিয়েক্টর যেগুলো আছে ওগুলো হচ্ছে ডিজাইনের কাজ করে, বা হচ্ছে কিভাবে ফুয়েল গুলা চেঞ্জ করে। আমার একটা পেপার মানে কনফারেন্স পেপার এটা পাবলিশ হয়েছে ইয়েতে বইটা একটা কনফারেন্সে, ওইটা হচ্ছে ফাইল মানে এনে দিছি লিঙ্ক, এসএসআরএনএ প্রিপ্রিন্ট হিসেবে আছে। আমরা ওপেনএমসি হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করে সিমুলেশন করি, রিয়েক্টর ডিজাইন করি, অ্যাসেম্বলি, এই যে এইগুলা প্রত্যেকটারে বলে হচ্ছে এক একটা অ্যাসেম্বলি। তো এমন অনেকগুলা প্রায় 300টার মতো অ্যাসেম্বলি একসাথে থাকে একটা রিয়েক্টরের ভিতরে। তো এনে ফিশন করায় আর হচ্ছে পানি ফ্লো করাইলে ওখান থেকে আর কি মানে পানিটা গরম করে পরে টারবাইন ঘুরায়, এইটাই আমার মূল কাজ হচ্ছে এই রিয়েক্টর মানে ডিজাইন করা। আচ্ছা, রিয়েক্টর ফিজিক্সে। আর সেকেন্ড হচ্ছে রেডিয়েশন ডিটেকশন করি, জিয়ান-4 এই সফটওয়্যারটা হচ্ছে সার্ন থেকে হচ্ছে ডিজাইন করা হয়েছে, মন্টে কার্লো কোড যদি নাম শুনে থাকি। এটা আর কি হচ্ছে প্রবাবিলিস্টিক ওয়েতে রেডিয়েশন হচ্ছে ট্রান্সপোর্ট করে ম্যাটেরিয়ালের মাধ্যমে, ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে। এখন ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ইন্টারেকশন হয়, তারপর হচ্ছে আমরা দেখতে পারি যে একটা পার্টিকেল মানে কতটুকু একটা ম্যাটেরিয়াল কতটুকু রেডিয়েশন মানে অ্যাবজর্ব করতে পারতেছে, বা আদৌ এটা আমরা শিল্ড হিসেবে ইউজ করতে পারবো কিনা। কারেন্টলি আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, সেটা হচ্ছে মানে স্টোরেজ মানে ওয়েস্ট যে স্টোরেজ গুলো আছে নিউক্লিয়ার ওয়েস্ট, ওগুলো স্টোরেজটা মানে কোনো লোকালি কোনো ডেভেলপ ম্যাটেরিয়াল দিয়ে আর কি বানানো যায় কিনা। আসলে এগুলো ইম্পোর্ট করতে হয় তো দেশে, মানে বাইরে থেকে হচ্ছে এই স্টোরেজ গুলো আনতে হয়। তো এগুলো যদি আমরা দেশে বিল্ড আপ করতে পারি তাহলে আর কি অনেক মানে কস্ট আর কি কমবে। তো আপাতত হচ্ছে একটা মানে ড্রাই কাস্ক এগুলো আমরা ডিজাইন করার ট্রাই করতেছি। আর লাস্ট যেটা এটা হচ্ছে কোয়ান্টাম ম্যানিপুলেশন, যে অনেক সময় আমরা দেখছি যে মানে সায়েন্স ফিকশন মুভিগুলোতে যে
ই করে যে মানে একটা সর্সারার হচ্ছে উপরে গাড়ি তুলে নিল, বা হচ্ছে রেডিয়েশন মানে সান থেকে যে রেডিয়েশনটা আসতেছে এটা হচ্ছে প্রোপেল করতেছে একটা সোলার সেল রে, এগুলার বলা হচ্ছে মানে পার্টিকেল ম্যানিপুলেশন। তো আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে মানে একটা পার্টিকেলের উপরে আমি যদি ম্যাটার ওয়েভ ফেলি, যে এই ম্যাটার ওয়েভ থেকে মানে ম্যাটার ওয়েভের কারণে এই পার্টিকেলটা হচ্ছে যেই দিকে মানে ওয়েভটা পড়তেছে তার অপোজিট ডিরেকশনে আর কি কোনো ফোর্স পায় কিনা। যদি এটা মানে অ্যাচিভ করতে পারি তাহলে হচ্ছে যে এরকম একটা টেকনোলজি আসলে ডেভেলপ করা পসিবল। তো লাইট দিয়ে আপাতত হইছে, মানে এটা লাইট দিয়ে করা হয়েছে, আর লাইট আসলে এমন মানে মোমেন্টাম ট্রান্সফার করতে পারে, একটা নেগেটিভ মোমেন্টাম ট্রান্সফার করে, যে কারণে হচ্ছে যেদিকে লাইট যাইতেছে তার অপোজিট ডিরেকশন আর কি ফোর্সটা পায়। তো আমরা আসলে এটা ম্যাটার ওয়েভ দিয়ে করতে দিয়েছি। আমার সুপারভাইজার হচ্ছে এনএসইউর স্যার মাহাদি রহমান চৌধুরী, ওনার আন্ডারে আর কি এই কাজটা চলছে। সো এগুলো হচ্ছে আমার রেফারেন্স সবগুলা। আর থ্যাংক ইউ, যদি কোনো কোশ্চেন থাকে, অনেক লং করে ফেললাম। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারি। হ্যাঁ, এগুলোর সাথে কি যে স্ট্রিং থিওরির কোনো কানেকশন আছে? হ্যাঁ, স্ট্রিং থিওরির যে কানেকশন এটা হচ্ছে এই যে আমরা কোয়ার্কের কথা যে বললাম, যে ডাউন কোয়ার্ক বা হচ্ছে আপ কোয়ার্ক, তো এর চেয়ে ফান্ডামেন্টাল কিছু হয় কিনা। তো স্ট্রিং থিওরি প্রপোজ করে যে হচ্ছে মানে আমিও অত ভালোভাবে জানি না, মানে স্ট্রিং থিওরিটা বলে যে হচ্ছে প্রত্যেকটা পার্টিকেলের জন্য মানে প্রত্যেকটা পার্টিকেলের ভিতরে কিছু এনার্জি স্ট্রিং আছে যেগুলো হচ্ছে বিভিন্ন মোডে আর বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে হচ্ছে ভাইব্রেট করে। তো বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে যখন ভাইব্রেট করে এক এক ফ্রিকোয়েন্সির জন্য আমরা এক এক পার্টিকেল গুলা পাই। কিন্তু প্রবলেম হচ্ছে যে 3 ডাইমেনশনে যতগুলা মোড আসলে পসিবল, যতভাবে আসলে এই লুপটা হচ্ছে মানে ভাইব্রেট করতে পারে, এটা আসলে এনাফ না 3 ডাইমেনশনের জন্য, আসলে এনাফ না। তো স্ট্রিং থিওরি প্রেডিক্ট করে যে প্রায় 10টা থেকে 11টা ডাইমেনশন আসলে ইউনিভার্সে থাকার কথা। তো হচ্ছে 10 থেকে 11টা ইউনিভার্সে যদি হচ্ছে মানে ভাইব্রেট করতে পারে ডাইমেনশনে, তাহলে হচ্ছে আমরা পসিবল যে ফোর্স, পসিবল যে পার্টিকেল সবগুলো আর কি ব্যাখ্যা করতে পারবো ম্যাথমেটিক্যালি। স্ট্রিং থিওরি অনেক হচ্ছে একটা মানে সুন্দর একটা থিওরি, বা হচ্ছে এটার মানে ভালোই এক্সপ্লেন করতে পারে, এক্সপ্লেনেশন ক্ষমতা অনেক ভালো, কিন্তু এর যে প্রেডিকশন গুলা আর কি এক্সপেরিমেন্টালি ভায়াবল না, এগুলো আমরা এখনো আর কি এক্সপেরিমেন্টালি বের করতে পারিনি। তো এটা হচ্ছে প্রবলেম। যেমন এই যে ডাইমেনশনের কথাটাই, 10 ডাইমেনশন, 10টা 3-এর উপরে ডাইমেনশন আবিষ্কার হয় নাই, তারপরে মেমব্রেনের কথা বলে, আরো অনেক ঝামেলা আছে, এগুলো আসলে মানে এক্সপেরিমেন্টালি পাওয়া যায় না এখন। থ্যাংক ইউ ভাই। এটার একটা পসিবল প্রবলেম হচ্ছে কি যে মানে এই থিওরিগুলা মানে অনেক হাই এনার্জিতে কাজ করে, মানে এগুলো যদি টেস্ট করতে চাই তাহলে আমার ধরেন মানে এমন এনার্জি লাগবে যেগুলো হচ্ছে মানে ইউনিভার্স এর বিগ ব্যাং এর প্রায় 1-2 সেকেন্ডের মধ্যে যে এনার্জি ছিল ওই এনার্জিতে হচ্ছে টেস্ট করতে হবে, কিন্তু যেটা ল্যাবে আসলে পসিবল না। তারপরে স্ট্রিং থিওরি মাল্টিভার্সের কথা বলে, মাল্টিভার্স তো এটাও তো হচ্ছে মানে এক্সপেরিমেন্টালি বের করা পসিবল না, এই জন্যই আর কি প্রবলেম। আসসালামু আলাইকুম রোশন ভাই। হ্যাঁ রাব্বি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সে মাত্র শুরু করতেছি, আন্ডার গ্রাজুয়েট শুরু করছি। আমাকে যদি একটু বলতেন যে এই পার্টিকল ফিজিক্সে আমার স্ট্যাটিস্টিক্সের নলেজটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি ইন ফিউচার। আচ্ছা, পার্টিকেল ফিজিক্সে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের যে গুরুত্বটা, এটা হচ্ছে শরীয়ত ভাই আরো ভালো বলতে পারবো। মানে ডাটা নিয়ে অনেক কাজ করতে হয়। মানে পার্টিকেল ফিজিক্সে আমরা অনেক সময় দেখি যে হচ্ছে মানে যে এই যে কলাইডার গুলা যেগুলো আছে, অ্যাক্সিলারেটর গুলা, সার্ন অথবা হচ্ছে ফার্মিল্যাব, এরা হচ্ছে ফ্রিতে হচ্ছে ডাটা হচ্ছে দেয় ওদের ওয়েবসাইট গুলাতে। তো ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে মানে নিউ পার্টিকেল প্রেডিকশন করা পর্যন্ত হচ্ছে স্ট্যাটিস্টিক্স লাগতে পারে। আপনি যদি কোনোভাবে মানে এআই এর সাথে কম্বাইন করতে পারেন, যে হচ্ছে মানে ডাটাগুলো অ্যানালাইসিস করা, বা হচ্ছে যে শরীয়ত ভাই হচ্ছে করে স্ট্যাটিস্টিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স বা হচ্ছে রেডিও অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে, তো উনি আরো ভালো বলতে পারবো ডাটা নিয়ে কিভাবে কাজ করা যায়। বা পার্টিকেল যেহেতু ডাটা সায়েন্স আছে, পার্টিকেল ফিজিক্সে অবশ্যই স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্টদেরও অনেক মানে স্কোপ আছে। আপনি শরীয়ত ভাইয়ের সাথে আরো কথা বলে দেখেন। জি আচ্ছা, ধন্যবাদ ভাই। জি, সবাইকে আজকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। বিশেষ করে অন্যান্য বিজ্ঞান আড্ডাগুলো সাধারণত এতক্ষণ হয় না, আজকে বিজ্ঞান আড্ডাটা বেশ লম্বা সময় পর্যন্ত চলছে। আপনারা ধৈর্য সহকারে ছিলেন, এর জন্য ধন্যবাদ।
আর আমরা হচ্ছে পরবর্তীতে আরেকটা বিজ্ঞান আড্ডা করবো হয়তোবা সামনের মাসে যেহেতু রমজান, আমরা হয়তোবা দিনের বেলা সেটা আয়োজন করার চেষ্টা করব। সেখানে আশা করি আপনারা উপস্থিত থাকবেন। তো এই বলে আজকে আমাদের বিজ্ঞান আড্ডা শেষ করতেছি। দীপ্তকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি ভবিষ্যতে আবার দীপ্তর সাথে আমাদের দেখা হবে।